আজকে আমরা অ্যাপ্রোচেস টু ইন্টেলিজেন্স এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এটা পেপার 3 এডুকেশনের যে বি পার্ট আছে, লার্নিং মানে ইউনিট 3 এর যে বি পার্ট, লার্নার এন্ড লার্নিং প্রসেস, এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এখানে আমরা যে কন্টেন্ট গুলো বা যে বিষয়বস্তুগুলো কভার করব সেটা হচ্ছে অ্যাপ্রোচেস টু ইন্টেলিজেন্স সম্পর্কে জানবো, কনসেপ্ট অফ সোশ্যাল ইন্টেলিজেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, থিওরিজ অফ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের যে বিভিন্ন থিওরি গুলো আছে, অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ কারোর ইন্টেলিজেন্সকে আমরা কিভাবে পরিমাপ করব। হ্যাঁ, কনসেপ্ট অফ প্রবলেম সলভিং এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কি বুঝি, এক্ষুনি যেটা আমরা আলোচনা করে এলাম, আগের ক্লাসে এগুলো পড়ে এসেছি। হ্যাঁ, মানে আগের ক্লাস বলতে এই টিচিং এর যে ক্লাসটা করলাম এগুলো সব সম্পর্কে জেনে এলাম, আরো ডিটেলসে জানবো। মেটা কগনিশনস বলতে কি বুঝি, ক্রিয়েটিভিটি বলতে কি বুঝি, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। ঠিক আছে, তো প্রথমত শুরু করি যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি। দেখো, বুদ্ধি বা ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা সবাই মানে একদম ছোট থেকে বড় সবার কিন্তু একটা ধারণা আছে। হ্যাঁ, সবাই জানে যে বুদ্ধি বল না, কথায় কথায় বলে থাকি এর বুদ্ধি নেই, তার বুদ্ধি নেই, তোর বুদ্ধি নেই, তুই কিছুই জানিস না, মাথায় গোবর পোড়া আছে, তো সবই আছে। কিন্তু যদি বুদ্ধি বলতে কি বোঝায় এই ডেফিনেশনটা কাউকে দিতে বলা হয়, বা বুদ্ধি বলতে কি বোঝো সেটা যদি বলা হয়, তাহলে কিন্তু বেশিরভাগ লোকেরাই বলতে পারবে না যে বুদ্ধি বলতে অ্যাকচুয়ালি বিষয়টা কি, তাই না? বেশিরভাগ লোকেরই বলতে পারবে না। তো আমাদের এইরকম ক্ষেত্রে শুধু বুদ্ধির ডেফিনেশন দিতে গিয়ে যেসব মনোবিদ গুলা, সাইকোলজি গুলো, মানে এগুলো শুধু জেনারেল মানুষের মধ্যে যে বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে সমস্যা হচ্ছে এমনটা নয়, কিন্তু যে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন যে মানে মনোবিদ গুলো তারাও কিন্তু বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে নিজেদের মতো করে সংজ্ঞা দিচ্ছে। প্রচুর বুদ্ধির হাজার হাজার সংজ্ঞা আছে, বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকম ভাবে বলছে। তো বেসিক্যালি সাধারণভাবে ইন্টেলিজেন্স বলতে আমরা যে বোঝাই, ইন্টেলিজেন্স হ্যাজ বি ডিফাইন ইন মেনি ওয়েজ। ইন্টেলিজেন্সকে আমরা বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারি। হায়ার লেভেল এবিলিটিস such as abstraction reasoning, তোমার যদি রিজনিং করার ক্ষমতা থাকে, তোমার যদি বিমূর্ত চিন্তনের ক্ষমতা থাকে, মেন্টাল রিপ্রেজেন্টেশন, তোমার মানসিক উপস্থাপনের ক্ষমতা বেশি থাকে, প্রবলেম সলভিং এবিলিটি থাকে, ডিসিশন মেকিং এবিলিটি থাকে, সবগুলোকেই কিন্তু বুদ্ধি বলে। হ্যাঁ, বুদ্ধি বলতে কি বোঝাচ্ছে দেখো, এবিলিটি টু লার্ন, কোনো কিছু শেখার ক্ষমতা। এবারে দেখো, কারো কি শেখার ক্ষমতা নেই? এখানে আমাদের তিনজন আছে, তিনজনের আমরা যদি বলতে পারি যে কারোর শেখার ক্ষমতা নেই, শেখার ক্ষমতা আছে, কিন্তু কেউ তাড়াতাড়ি শিখতে পারে, কেউ দেরি করে শিখতে পারে, কেউ খুব ইজিলি কাজ করতে পারে, কারোর একটু সময় লাগে, তাই না? তো এই বিষয়গুলো থাকে, এটা কিন্তু সব এই জন্য বুদ্ধির ডিফারেন্স হয়। তাহলে এবিলিটি টু লার্ন, ইমোশনাল নলেজ, ক্রিয়েটিভিটি, অ্যাডাপ্টেশন টু মিট ডিমান্ড অফ দ্য এনভায়রনমেন্ট ইফেক্টিভলি। হ্যাঁ, তো এই সব বিষয়গুলো মানে তোমার শেখার ক্ষমতা কতটা আছে, তোমার ইমোশনাল নলেজ কতটা আছে, ক্রিয়েটিভিটি কতটা আছে, তুমি পরিবেশের সঙ্গে কতটা ইফেক্টিভলি মানিয়ে নেওয়ার কতটা এবিলিটি আছে। মানে বেসিক্যালি দেখবে কিছু জন আছে বিভিন্ন ঝগড়া, মানে ধরো একটা কোনো ঝামেলার মধ্যে ফেসে গেছে, সে বুদ্ধিমত্তার সঙ্গে ট্যাকেল করে বেরিয়ে আসছে। আবার কিছু জন দেখবে কোথাও কিছু নেই, সে নিজে মানে সে ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, মানে সে সে মন্দ বুদ্ধি। যারা একটু বোকা টোকা থাকে তারা দেখবে বিভিন্ন প্রবলেমে নিজের আগেই পড়ে যায়। আবার যারা বুদ্ধিমান লোক তারা প্রবলেমটাকে ক্রিয়েট করে নিজে বেরিয়ে আসছে। তো এরকম বিষয়গুলো থাকে। তো এই যে বুদ্ধির ইতিহাসটা যদি দেখে, এই যে হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের বুদ্ধি, এটা যদি সম্পর্কে আমরা জানতে চাই, এটা কিন্তু এই সম্পর্কে প্রথম কনসেপ্ট দিয়েছিলেন স্যার ফ্রান্সিস গ্যালটন। কে? ফ্রান্সিস গ্যালটন 1800 সালে এই কিন্তু দিয়েছিল। ঠিক আছে, দ্য কাজন অফ চার্লস ডারউইন। চার্লস ডারউইনের হচ্ছে এই হচ্ছে কে ছিল, তাহলে স্যার ফ্রান্সিস গ্যালটন, ইনি হচ্ছে চার্লস ডারউইনের কাজন ছিলেন। তো 1800 সালে কিন্তু তিনি প্রথমে ইন্টেলিজেন্স নিয়ে স্টাডি করে। তো ইন্টেলিজেন্সের যে সংজ্ঞাগুলো দিতে গিয়ে স্টার্ন কি বলেছেন বলতো? বলছে ইন্টেলিজেন্স ইজ এ জেনারেল ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের জেনারেল ক্যাপাসিটি, যেটা কি করে কনসিয়াসলি টু অ্যাডজাস্ট হিজ থিঙ্কিং টু নিউ রিকোয়ারমেন্ট। অর্থাৎ এটা কি করে সচেতন ভাবে কোনো নতুন প্রয়োজনের উপর বেস করে সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। যার বুদ্ধি ভালো, সে যে কোনো জায়গায় যে কোনো নতুন পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, মানিয়ে নেয়। ঠিক আছে, ইট ইজ এ জেনারেল মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি। হ্যাঁ, যে সাধারণভাবে কোনো মানসিক পরিস্থিতিতে নিজেকে বানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাকেই বুদ্ধি বলা আছে। নতুন প্রবলেম, নতুন কন্ডিশনে যে তুমি মানিয়ে নিচ্ছ, তুমি অ্যাডাপ্টেশন করছো, তুমি নতুন প্রবলেমকে হ্যান্ডেল করছো, সবই কিন্তু তোমার বুদ্ধি কাজ করে। তাহলে বুদ্ধি কি করে তোমাকে? বুদ্ধি তোমাকে রিজনিং, যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায়। বুদ্ধি তোমাকে প্রবলেম সলভ করতে সাহায্য করে, বিভিন্ন জায়গায় মানিয়ে নিতে সাহায্য করে, কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হ্যাঁ, কোন একটা সিচুয়েশনে তুমি কি সিদ্ধান্ত নেবে, এটা তোমার বুদ্ধির উপর নির্ভর করে, তোমার বুদ্ধি কতটা আছে। তো এবারে যদি আমরা ক্যারেক্টারিটিস অফ ইন্টেলিজেন্স বা বুদ্ধির যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জানি, তাহলে কিন্তু আরো বিষয়টা পরিষ্কার হবে। প্রথম বৈশিষ্ট্য কি? ইননেট ন্যাচারাল এন্ডাউমেন্ট অফ চাইল্ড।
একটা ছাত্রছাত্রীর যে ইন্ডিয়ান মানে জন্মগত এবং প্রাকৃতিক ভাবেই কিন্তু জন্মগত ভাবে ন্যাচারাল ভাবেই কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা বুদ্ধি থাকে, কম হতে পারে বেশি হতে পারে কিন্তু বুদ্ধি থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম লার্নিং ইন এ মিনিমাম পিরিয়ড অফ টাইম। বুদ্ধির যার আমরা কাকে বুদ্ধিমান বলি, যে হচ্ছে কম সময়ে বেশি পড়তে পারে, বেশি মুখস্থ করতে পারে। ধরো একটা ছেলে কি করলো, একদিনে একটা বই পুরোটা পড়ে চলে এসছে, তাহলে আমরা কি বলবো, বলবো এই ছেলেটা খুব বুদ্ধিমান, তাই না, এ খুব বুদ্ধি প্রচুর আছে, প্রচুর পড়েছে। বা একদিনে 15টা কোশ্চেন ম্যাথ করে নিয়ে এসছে, 15-20টা ম্যাথ একদিনে করে নিয়ে এসছে, তাহলে আমরা কি বলছি যে মিনিমাম কম সময় দিয়ে সে কিন্তু বেশি শিখতে পারছে। এটা হচ্ছে বুদ্ধির বৈশিষ্ট্য, অ্যাবসোলিউট অ্যাবল টু ফোরসি অফ দ্য ফিউচার অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি। অর্থাৎ বুদ্ধিমান লোকেরা কি করে জানো তো, ভবিষ্যৎকে দেখতে পায়, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে, ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে কি আসতে চলেছে সেই সম্পর্কে কিন্তু তারা আভাস পায় বুদ্ধি প্রয়োগ করে। হ্যাঁ, তার বুদ্ধির দ্বারা তারা ভবিষ্যৎ সম্পর্কে দেখতে পায় এবং সেই অনুযায়ী তারা প্ল্যান করে। দেখবে এই যে সব বুদ্ধিমান লোকেরা সবসময় কি তারা 7-5 ভেবে, চারদিক ভেবে ভবিষ্যতে কি হতে চলেছে না চলেছে, কি হতে পারে সেরকম ভেবে কাজ করে। তো এটা কিন্তু বৈশিষ্ট্য। টেক অ্যাডভান্টেজ অফ ইজ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। অর্থাৎ একজন লোক যখন বুদ্ধিমান মানে বুদ্ধিমান ব্যক্তি তার অতীত অভিজ্ঞতাকে কিন্তু সে কাজে লাগায়, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে কাজ করে। তাহলে বুদ্ধির ক্ষেত্রে প্রিভিয়াস নলেজ বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছু একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফেসেস ফিউচার উইথ কনফিডেন্স, এটা যেটা আমরা আলোচনা করলাম। এছাড়াও ডিসক্রিমিনেট বিটুইন রাইট অ্যান্ড রং, মানে তোমার বুদ্ধি কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা রাইট কোনটা রং সেই সম্পর্কে কিন্তু তোমাকে আইডিয়া দেয়, মানে সেটা বুঝতে শেখায় তোমার বুদ্ধি। বুদ্ধিমান লোক ঠিক এবং ভুলটা বুঝতে পারে, বোকারা কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে। ডেভেলপমেন্ট পিরিয়ড অফ ইন্টেলিজেন্স ইজ ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্স। আমি আগেও ক্লাসেও বলেছিলাম পার্সোনালিটি ডেভেলপ মানে বলতে গিয়ে যে আমাদের কিন্তু মানে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বলতে গিয়ে যে আমাদের বুদ্ধি কিন্তু সারা জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বুদ্ধি বাড়ছে এমন কিন্তু নয়। যে ছেলে দেখবে ছেলে মেয়ে ছোটকালে বোকা ছিল ছোটবেলায়, সে কিন্তু বড় হয়ে দেখবে সে খুব বোকাই আছে। হ্যাঁ, একটু একটু হয়তো চালাক হয়েছে, খুব একদম চালাক হয়েছে এরকম কিন্তু উদাহরণ খুব কম থাকে। তো বুদ্ধি বেসিক্যালি জন্ম থেকে অ্যাডোলেসেন্স পিরিয়ড পর্যন্ত 18 বছর 16 বছর, বিভিন্ন মনোবিদ বলছে 24 বছর 22 বছর, এই সময় পর্যন্ত কিন্তু বুদ্ধিটা মানুষের বিকাশ হতে থাকে, ঠিক আছে, বাড়তে থাকে। তাহলে বুঝতে পারছো যে বুদ্ধি সারা জীবন ধরে ডেভেলপমেন্ট হয় না। মাইনর ডিফারেন্স ইন বয়েজ এন্ড গার্ল, অর্থাৎ বয়েজ এবং গার্লের মধ্যে মানে ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু বুদ্ধির বা ইন্টেলিজেন্সের সেই রকম কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ স্টাডিতে এটা দেখা গেছে, কিন্তু মাইনর কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে থাকলেও সেটা খুব অল্প পরিমাণ। এবার দেখো সবার বুদ্ধি আলাদা, আমার বুদ্ধি একরকম, তোমার বুদ্ধি একরকম, শিল্পীর বুদ্ধি, মনির বুদ্ধি, ববির বুদ্ধি, বেবির বুদ্ধি, সবার আলাদা আলাদা, মানে বুদ্ধি কিন্তু কারোর সেম হয় না, ঠিক আছে। তো আইকিউ লেভেল কিন্তু সবার ডিফারেন্স হয়। আর এই বুদ্ধি কার কতটা বুদ্ধি হবে সেটা তার হেরিডিটি, জিন এবং এনভায়রনমেন্ট, এই দুটোর উপর নির্ভর করে। এগুলো হচ্ছে বুদ্ধির জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। বোঝা গেল বিষয়টা? এরপরে আসছে নেচার অফ ইন্টেলিজেন্স বা বুদ্ধির প্রকৃতিটা কিরকম। ডিস্ট্রিবিউশন, প্রথমে দেখো ডিস্ট্রিবিউশন অফ ইন্টেলিজেন্স। ডিস্ট্রিবিউশন অফ ইন্টেলিজেন্স বিষয়টা কিরকম বলতো, দেখবে তুমি যদি 1000 জন বা 1 লাখ লোককে নিয়ে স্টাডি করো, দেখবে 1 লাখের মধ্যে বেশিরভাগ লোকের বুদ্ধি কিন্তু মিডিয়াম ক্যাটাগরি, এবং খুব অল্প সংখ্যক পাবে যাদের হাই ক্যাটাগরি, এবং খুব অল্প সংখ্যক থাকবে যাদের লো মানে বুদ্ধি কম খুব বা বোকা টাইপের। তাহলে এই রকম ডিস্ট্রিবিউশন কিন্তু ফলো করে, অর্থাৎ এনপিসি কে ফলো করে, নর্মাল প্রবাবিলিটি কার্ভ। তুমি যদি বেশি জন স্টাডি করো দেখবে বেশিরভাগ হচ্ছে মধ্যম মানের, ইন্টেলিজেন্স হচ্ছে মধ্যম মানে মিডিয়াম ক্যাটাগরির মধ্যে থাকে, খুব অল্প সংখ্যক থাকে যারা হাই ক্যাটাগরি, এবং খুব কম সংখ্যক থাকে যাদের বুদ্ধি কম থাকে, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু বুদ্ধিটা ডিস্ট্রিবিউশন থাকে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেটা আমি আলোচনা করলাম। ইন্টেলিজেন্স ইচ চেঞ্জেস ইন এজ, বয়স অনুযায়ী কিন্তু বুদ্ধিটা একটু বাড়ে কমে, যেটা আমি বললাম জন্ম থেকে বার্থ থেকে যে অ্যাডোলেসেন্স পিরিয়ড পর্যন্ত বলা হচ্ছে, 18 বছর বলো 22 বছর বলো, এইরকম যে সময়কালটা বলা হচ্ছে, এই সময় যে বুদ্ধির ডেভেলপমেন্ট এটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, চেঞ্জ হতে থাকে। অর্থাৎ বয়স অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকে বুদ্ধিটা, কিন্তু তারপরে আর খুব একটা বাড়ে না, এটা মাথায় রাখবে। ইন্টেলিজেন্স এন্ড জেন্ডার, যেটা আমরা আলোচনা করলাম, জেন্ডারের সঙ্গে ইন্টেলিজেন্সের কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে বুদ্ধির কোনো পার্থক্য নেই, থাকলেও সেটা খুব মাইনর পরিমাণে থাকে। এছাড়াও দেখবে ইন্টেলিজেন্স এন্ড রেসিয়াল অর কালচারাল ডিফারেন্স, অর্থাৎ কালচার অনুযায়ী, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কালচার একরকম, ওয়েস্টার্ন কালচার একরকম। তো দেখো তার সব এই কালচার অনুযায়ী এবং কালচারাল ইন্টেলিজেন্স গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলো সম্পর্কেও মানে ইন্টেলিজেন্সের কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু খুব কম। কারণ দেখবে ইন্ডিয়ান সোসাইটিতেও তুমি বোকা লোক পাবে,
মধ্যম ক্যাটাগরি পাবে, হাই ক্যাটাগরি পাবে। ওয়েস্টার্ন কালচারেও পাবে, দেখবে বোকা লোক, এমন নয় সেখানে সবাই বুদ্ধিমান, এমন কিন্তু নয়, সেখানেও কিন্তু বোকা লোকও পাবে, মিডিয়াম ক্যাটাগরি পাবে এবং হাই লেভেলেরও পাবে। বুঝতে পেরেছো? তো এইটাই বলতে চাইছে বেসিক্যালি ইন্টেলিজেন্স। আর এটাও গুরুত্বপূর্ণ, আমরা কালচারাল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে দেখবো যে কালচার কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে। আর ইন্টেলিজেন্স এন্ড প্রবলেম সলভিং করার ক্ষেত্রে বুদ্ধিও গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আর ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স, যেটা আমরা বললাম, জন্ম থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নির্দিষ্ট হারে কিন্তু বুদ্ধিটা ডেভেলপ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে এর নেচার। তো এর পরে যেটা গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো থেকে বুদ্ধির যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির যে তত্ত্বগুলো আছে। এই দেখো, বুদ্ধির আমি প্রথমেই আলোচনা করতে গেলাম, বললাম যে বুদ্ধি সম্পর্কে, বুদ্ধির সংজ্ঞা কি, ডেফিনেশন কি, এইটা বলতে গিয়ে বিভিন্ন মনোবিদদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলছে। তো বুদ্ধির থিওরি গুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিন্তু এরাও কিন্তু একটা বিভিন্ন মানে এরাও কিন্তু আলাদা আলাদা রকম বলছে। দেখো, একদম প্রাচীন কালে, যদি তুমি প্রাচীন কালে দেখো, তখন কিন্তু মনে করা হতো যে বুদ্ধি হয়তো মানুষের যে ব্রেনটা না, ব্রেনের যে ছবিটা আমরা দেখতে পাই, সেই ব্রেনটাকেই আমরা বুদ্ধি ভাবতাম। এটাই ভাবছে, এটাই হয়তো বুদ্ধি, এটাই হয়তো ইন্টেলিজেন্স, এই ব্রেনটাই হয়তো ইন্টেলিজেন্স। মানে বুদ্ধিকে একটা ক্ষমতা বলা হতো। তাহলে আমরা বুদ্ধির ডেফিনেশন দিয়ে কি বললাম কি, যে তোমার যে প্রবলেম সলভিং করার ক্ষমতা, ডিসিশন মেকিং করার ক্ষমতা, তাহলে অনেকগুলো ক্ষমতা মিলিয়ে বুদ্ধি বলা হচ্ছে, তাই না? কিন্তু প্রাচীন যুগে মনে করা হতো, আগেকার যুগে মনে করা হতো, এবং সাধারণ মানুষও মনে করে যে বুদ্ধি হয়তো একটা বস্তু, সেটা হয়তো ব্রেনের কোনো একটা পোর্শনে আছে। হ্যাঁ, ব্রেনের হয়তো একটা জায়গায়, এই জায়গাটাই বুদ্ধি আছে, ইন্টেলিজেন্স আছে, তো এটা একটাই বস্তু। তো এইটা কিন্তু মানে বুদ্ধিকে একটা ফ্যাক্টর, এটাকে ইউনিটারি ফ্যাক্টর বলা হতো। মানে এটাকে বেসিক্যালি রাজতন্ত্র বলা হয়, মূলরিজম। মানে দেখো দেখো, সোসাইটিতে প্রথমে কি হতো, একজন রাজা, একজন থাকতো। তো এইটাই বলা হতো বুদ্ধি হচ্ছে এরকম রাজা, যে হচ্ছে সব রকম কাজে সাহায্য করে, একটাই বুদ্ধি। তারপরে বলা হলো না, টু ফ্যাক্টর থিওরি সম্পর্কে যখন আমরা আলোচনা করবো, যে না, বুদ্ধির দুটো উপাদান। তারপরে বলবে না, বুদ্ধি মাল্টিপল ফ্যাক্টর, 7 ফ্যাক্টর, প্রাইমারি ফ্যাক্টর, এরকম সম্পর্কে আলোচনা করবো। তো ইউনিটারি ফ্যাক্টর থিওরিতে কি বলছে, যে বুদ্ধি হচ্ছে ওয়ান ফ্যাক্টর সিম্পলি ফাউন্ড অফ ইন্টেলিজেন্ট কম্পিটেন্স, অর্থাৎ একটাই বুদ্ধি হচ্ছে আমাদের কি, একটাই যে ব্রেনের ছবিটা বলছে না, এইটাকে মনে করা হতো যে বুদ্ধি। তো এটা হচ্ছে কি বেসিক্যালি একটাই বিষয়, যে হচ্ছে আমাদের সমস্ত রকম কাজে কিন্তু এই বুদ্ধিটা সাহায্য করে। ইউনিটারি ফ্যাক্টর মানে কি, যে বুদ্ধি হচ্ছে একটাই উপাদান, একটাই বস্তু, একটাই কিছু বিষয়, যেটা হচ্ছে সমস্ত কাজগুলো সম্পন্ন করে। এই জন্য প্রাচীনকালে মনে করা হতো, হ্যাঁ, একদম একদম, বেসিক্যালি আমাদের যে নার্ভ গুলো আছে, ব্রেনের যে নার্ভ গুলো আছে, তাদের ফাংশনটাই হচ্ছে কিন্তু বুদ্ধি। তোমার ব্রেন কতটা ভালো কোঅর্ডিনেশন করছে, ভালো কাজ করছে, সমস্ত নার্ভ গুলো, সেটাকেই তোমার রিফ্লেক্ট করছে বুদ্ধি হিসেবে। এমন নয় যে তোমার ব্রেনের একটা জায়গা আছে সেটা হচ্ছে বুদ্ধি, এরকম কিন্তু নয়। বেসিক্যালি এই নার্ভাস সিস্টেমটাকেই, মানে ব্রেনের যে বিভিন্ন নার্ভাস সিস্টেম গুলো আছে, হ্যাঁ, ওটারই কাজ। হ্যাঁ, হুম 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 একদম একদম, যে বুদ্ধি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নার্ভ গুলো যেরকম ভাবে কাজ করে, হ্যাঁ ঠিক আছে, নার্ভ গুলো কাজ করে, নার্ভ কিন্তু আছে, নার্ভ আছে, লক্স আছে, বিভিন্ন যে পোর্শন গুলো ব্রেনের, সেগুলো সবই আছে। কিন্তু এমন নয় যে আমাদের হাত যেরকম একটা চিহ্নিত করতে পারি, বুদ্ধিও সেরকম ব্রেনের কিছু একটা জায়গা, সেটা নয় কিন্তু বিভিন্ন নার্ভের কোঅর্ডিনেশন গুলো করে, অনেকগুলো নার্ভ আছে। তো বেসিক্যালি এই জন্য বলা হয় যে এই ইউনিটারি ফ্যাক্টরে কি, যে ব্যক্তি একদিকে ভালো, যার বুদ্ধি বেশি, সে সব জায়গায় ভালো হবে। হ্যাঁ, সব জায়গায় ভালো হবে। মানে যার যে বুদ্ধিমান লোক, যে পড়াশোনায় ভালো, সে কাজ বাজে ভালো হবে, ফ্যামিলির এতে ভালো হবে, এইরকম মনে করা হতো। বেসিক্যালি আমরা যখন বাস্তবে কিন্তু দেখতে পাই যে অনেক সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, যুগান্তকারী জিনিস আবিষ্কার করেছে, কিন্তু নর্মালি ফ্যামিলি লাইফের যে বাজার করার হিসেব করতে পারে না। তাই না? এরকম বিজ্ঞানীও আছে যারা বাজারের হিসেবটাও করতে পারতো না, কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে। তো এই জন্য বলা হয়েছে যে বুদ্ধি একটা ফ্যাক্টর হলে সে কিন্তু বাজারেও ভালো পারদর্শী হতো। এই ইউনিটারি ফ্যাক্টর থিওরি এর কিন্তু বিরোধিতা করা হয়, যে না, বুদ্ধি একটা উপাদান নয়। এর পরে আসে বুদ্ধির, এটাকে এই যে ইউনিটারি ফ্যাক্টর, এটাকে মনোচারি ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, মনোচারি, এটা হচ্ছে অ্যানারেচিক ফ্যাক্টর বলা হয়, অ্যানারেচিক থিওরি বা মাল্টিপল ফ্যাক্টর। আচ্ছা, এটা সম্পর্কে আলোচনা করবো। আচ্ছা, মাল্টিপল ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করবো, যাই হোক। তো এরা বলছে যে না, বুদ্ধি একটা উপাদান নয়, এই বুদ্ধি হচ্ছে অনেকগুলো উপাদানের সমন্বয়। ঠিক আছে, অ্যানাকারিক থিওরি বা মাল্টিফুল থিওরি, মাল্টিফ্যাক্টর থিওরি মানে কি? তাহলে প্রথমে বলা হতো কি, বুদ্ধি হচ্ছে রাজা, সে কি করবে,
সমস্ত সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। এইবারে বলছে না বুদ্ধি হচ্ছে রাজা নয়, বুদ্ধি হচ্ছে অনেকগুলো লোকের সমষ্টি। সামন্ততন্ত্র সম্পর্কে জানো তো? সামন্ততন্ত্রে হচ্ছে বিভিন্ন সামন্ত প্রভুগুলো ছিল, তারা সমস্ত কাজগুলোকে পরিচালনা করতো। তো একই রকম ভাবে এরা বলছে মাল্টিফ্যাক্টর, বুদ্ধির অনেকগুলো উপাদান আছে। এই মাল্টিফ্যাক্টর থিওরি বা অ্যানাকরিক থিওরি এর প্রবক্তা হচ্ছে তার ইএল থর্নডাইক। তাহলে থর্নডাইক কি মাল্টিফ্যাক্টর থিওরির মূল 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 প্রবক্তাকে থর্নডাইক। এ কি বলছে যে থিওরি কনসিডার ইন্টেলিজেন্স ইজ এ কম্বিনেশন অফ নিউমেরিয়াস সেপারেল এলিমেন্ট অর ফ্যাক্টরস, অনেকগুলো আলাদা আলাদা এলিমেন্ট বা উপাদান বা ফ্যাক্টর এর কিন্তু কম্বিনেশন সেই বুদ্ধি হয়। এমন বলা হয়েছে না যে বুদ্ধি এমন নয় যে একটা কিছু বিষয় সেখান থেকেই বুদ্ধি আসবে, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, বুদ্ধি হচ্ছে অনেকগুলো উপাদানের কম্বিনেশন, সমষ্টি। ঠিক আছে, ইচ ওয়ান বিইং এ মিনিট অফ এলিমেন্ট অফ অ্যান এবিলিটি, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি এক একটা এবিলিটি। এই যে বললাম প্রবলেম সলভিং এবিলিটি, ম্যাথমেটিক্যাল রিজনিং এবিলিটি, ডিসিশন মেকিং এবিলিটি, এই সবগুলো এবিলিটি মিলিয়ে হচ্ছে কি বুদ্ধি। ঠিক আছে, দেয়ার ইজ নো সাচ থিংস আর জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স বলে কিছু হয় না, সিঙ্গেল ফ্যাক্টর বলে কিছু হয় না, অনেকগুলো ফ্যাক্টর মিলে কিন্তু আমাদের বুদ্ধিগুলো থাকে। এই জন্য প্রত্যেকের মধ্যে ডিফারেন্স দেখা যায়, বুদ্ধির মধ্যে পার্থক্য দেখা যায়। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের কোশ্চেন এবারে দেখো এই বুদ্ধি, তো এই জন্য কি বলছে যে এই যে ইএল থর্নডাইক তিনি কি বলছেন যে বুদ্ধিকে আর ভাগ করছেন না, বা বুদ্ধি সম্পর্কে মানে বুদ্ধির কি রকম এরকম ভাগ করছে না, তিনি বুদ্ধির এরিয়া গুলোকে নিয়ে ভাগ করছে। বলছে আমাদের বুদ্ধির চারটে মেন এরিয়া থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবে দেখবে ধরো আমি একটা এমসিকিউ কোশ্চেন দিলাম, দেখা গেল ববি সেটা 2 সেকেন্ডে সলভ করলো, শিল্পী সেটা সলভ করলো 5 সেকেন্ডে, মনি সেটা সলভ করলো 7 সেকেন্ডে, সরি সরি, আর আমি সেটা সলভ করলাম 10 সেকেন্ডে। তাহলে তাহলে আমাদের বুদ্ধি তো আলাদা আলাদা, তাই না? তাই এরকম সময় বেশি লাগছে কম লাগছে। এটা কিসের কারণেও লাগছে বলতো? স্পিড, না স্পিড স্পিড, অর্থাৎ যে কম সময়ে কাজটা করতে পারছে তার বুদ্ধির স্পিডটা ভালো, স্পিডটা ভালো। হ্যাঁ, যে 2 সেকেন্ড নিচ্ছে তার বুদ্ধির স্পিড বেশি, ক্ষিপ্ততা বেশি। এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, কম্পিটিটিভ এক্সামে বলা হয় যে 90টা কোশ্চেন সলভ করতে 60 মিনিট দেওয়া হবে। তার মানে দেখো 90টা কোশ্চেন তোমাকে যদি 2 ঘন্টা দেওয়া হতো তাহলে কিন্তু তুমি সবগুলো কোশ্চেনই ঠিক করে আসতে, কিন্তু যেহেতু তোমাকে 60 মিনিট দেওয়া হয়েছে তাহলে তুমি অনেকগুলো কোশ্চেনই ঠিক করতে পারছো না। এখানে তোমার বেসিক্যালি কি যাচাই করা হয় বলতো? তোমার বুদ্ধির স্পিড কতটা সেটা যাচাই করা হয়। বুদ্ধির লেভেল থাকে, লেভেল মানে কি? রেফার টু এ লেভেল অফ ডিফিকাল্টি অফ এ টাস্ক দ্যাট ক্যান বি সলভ, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা বাউন্ডারি থাকে, লিমিটেশন থাকে, আমি কতটা কঠিন কাজ করতে পারবো, আমি কতটা কঠিন, ধরো তোমাকে 2+2 যোগ করতে বলা হলো, এই টাস্কটা তুমি করতে পারবে। চারটে নাম্বারে যোগ করা হলো, সেটা তুমি বলতে পারবে। যদি 500টা ডিজিট দেওয়া হলো তার সঙ্গে আরো 500টা ডিজিট যোগ করতে বলা হয়, তুমি কি পারবে? আচ্ছা পারলে। তারপরে 1000টা ডিজিট দেওয়া হলো আর তার সঙ্গে আরো 1000টা ডিজিট যোগ করতে বলা হলো, পারবে? আমাদের প্রত্যেকেরই কিন্তু ইন্টেলিজেন্সের লেভেল থাকে, বুদ্ধির লেভেল থাকে, অর্থাৎ আমরা এই লেভেল পর্যন্ত কাজ করতে পারি। দেখবে বেশি অনেক ছেলে মেয়ে আছে, ধরো কাট অফ এসছে 54, বারবার পরীক্ষা দিচ্ছে বারবার পড়ছে, সে কিন্তু এই 50, 52 এই জায়গায় গিয়ে আটকে আসছে, সে আর ওই জায়গাটা পেরোতে পারছে না। মানে বেসিক্যালি কি তার হাইয়েস্ট লেভেল হচ্ছে এইটা, এই লেভেল পর্যন্ত আসতে পারছে, পারবে, তারপরে আর পারবে না, মানে তার এবিলিটি নেই, বুদ্ধি নেই। তো বুদ্ধির একটা লেভেল থাকে, তারপরে থাকে রেঞ্জ। লেভেল মানে কি? এরকম কোন লেভেল, হাই লেভেল কতটা লেভেল পর্যন্ত উপরে যেতে পারে। রেঞ্জ মানে তুমি কতটা বিস্তৃতি, তোমার বুদ্ধিটা বিস্তৃতি কতটা, অর্থাৎ কতটা এরিয়ায় তুমি জুড়ে কাজ করতে পারো। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে এইরকম, তাহলে আমি লেভেল বলতে কি এরকম একটা হরাইজন্টাল মানে উপর নিচের কথা ভাবছিলাম, যে হাই লেভেল লো লেভেল। আর রেঞ্জ মানে হচ্ছে তোমার শুরু কোথায় হচ্ছে শেষ কোথায় হচ্ছে, এই বিষয়গুলো যখন দেখছো তুমি রেঞ্জ। এরিয়া মানে এরিয়াও বেসিক্যালি একই। দেখবে কেউ হয়তো ম্যাথে ভালো, কেউ আবার ল্যাঙ্গুয়েজে ভালো, তাহলে এগুলো এজ হচ্ছে কি এরিয়া, এদের হচ্ছে এরিয়া। তো এই এরিয়ায় তারা কিন্তু পারফরমেন্স ভালো করে। আর স্পিড তো বললাম,
তাহলে এরা মানে থর্নডাইক কি করছে, এই বুদ্ধিরকে চারটে এরকম মানে বুদ্ধির চারটে বিষয় বের করেছে, যে বুদ্ধির একটা লেভেল আছে, অর্থাৎ তুমি একটা ডিফিকাল্টি লেভেল পর্যন্ত কাজ করতে পারবে, তার উপরে তুমি যেতে পারবে না, একটা রেঞ্জ আছে, হ্যাঁ, আর একটা এরিয়া আছে, এবং একটা স্পিড আছে। এই স্পিডটা গুরুত্বপূর্ণ, যেখানে স্পিড টেস্ট করা হয়, মানে এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো বলা হয় কম সময়ে বেশি এ করো, কোশ্চেন সলভ করো, সেটা বেসিক্যালি স্পিড টেস্ট থেকেই আসে কিন্তু। এরপরে আসছি স্পিয়ারম্যানের জেনারেল ইন্টেলিজেন্স বা জি ফ্যাক্টর। স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি, দুটো ফ্যাক্টর। তাহলে আমরা প্রথমে দেখলাম বুদ্ধির কি ইউনিটারি ফ্যাক্টর বা একটা ফ্যাক্টর ছিল। তো চার্লস স্পিয়ারম্যান তিনি কি বললো, যে আমাদের বুদ্ধি হচ্ছে দুটো উপাদানের সমন্বয়, একটা হচ্ছে কি জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর, এই জন্য স্পিয়ারম্যান জেনারেল ফ্যাক্টর বা জেনারেল ইন্টেলিজেন্স থিওরি বলা হচ্ছে। জি ফ্যাক্টর, এই জি ফ্যাক্টর কি জেনারেল মেন্টাল এবিলিটি, অর্থাৎ সমস্ত রকম কাজে কিন্তু এই জি ফ্যাক্টরটা লাগে, ঠিক আছে, তোমার সমস্ত রকম কাজে, মাল্টিপল স্পেসিফিক স্কিল ইনক্লুডিং ভার্বাল স্পাশিয়াল নিউমেরিক্যাল। এবার এই জি ফ্যাক্টর কি সমস্ত রকম কাজে লাগে, এবং তার সঙ্গে আরো একটা ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে কি স্পেশাল ফ্যাক্টর বা এস ফ্যাক্টর। স্পেশাল ফ্যাক্টর, ঠিক আছে, এই এস ফ্যাক্টরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এ কি বলছে, দুটো ফ্যাক্টর। তাহলে চার্লস স্পিয়ারম্যানের কি টু ফ্যাক্টর থিওরি, দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে জি ফ্যাক্টর যেটা সব রকম কাজে লাগে, আর একটা হচ্ছে এস ফ্যাক্টর মানে স্পেশাল কাজে লাগে। ধরো তুমি ম্যাথ সলভ করার জন্য যে তোমার যে ইন্টেলিজেন্সটা কাজে লাগে, ভার্বাল মানে তুমি বাংলার নোটস লেখার জন্য কি তোমার সেই ইন্টেলিজেন্সটা কাজে লাগে? ম্যাথ ম্যাথ সলভ করার জন্য মানে গণিত সলভ করার জন্য তোমার লজিক্যাল পাওয়ার, রিজনিং পাওয়ার এগুলো লাগে, তাই না? কিন্তু বাংলার নোটস লেখার জন্য কি তোমার মেমোরি পাওয়ার লাগে, স্মৃতিশক্তি পাওয়ার লাগে, তাই না? তো আলাদা আলাদা। তো বেসিক্যালি বলছে কিন্তু সব জায়গায় একটা ফ্যাক্টর মেন, সেটা হচ্ছে জি ফ্যাক্টর। জি ফ্যাক্টর, ধরো তুমি ম্যাথ করবে, ম্যাথ করার জন্য তোমার ম্যাথমেটিক্যাল পাওয়ার যেরকম প্রয়োজন, তার সঙ্গে জি ফ্যাক্টরটাও প্রয়োজন, এটা লাগবে। ধরো তুমি লেখা লিখবে, তুমি ভার্বাল ফ্যাক্টর মানে তুমি লিখবে, আবৃত্তি করবে, বলবে, তাহলে সেখানেও জি ফ্যাক্টর লাগবে, এস ফ্যাক্টর লাগবে, ঠিক আছে? তো মাল্টিপল মানে স্পিয়ারম্যানের দুটো ফ্যাক্টরে কি বলছে, যে দুটো ফ্যাক্টর, আমাদের বুদ্ধির দুটো ফ্যাক্টর নিয়ে গঠিত, একটা হচ্ছে জি ফ্যাক্টর। জি ফ্যাক্টর কি জেনারেল ফ্যাক্টর, মানে কি এটা কি সব রকম কাজে আমাদের কিন্তু সাহায্য করে, আর স্পেশাল ফ্যাক্টর স্পেশাল কাজে সাহায্য করে। মানে ধরো ম্যাথের ছবি আঁকার জন্য তোমার যে বুদ্ধি লাগে, হ্যাঁ, লেখার জন্য তোমার যে বুদ্ধি লাগে, ম্যাথ করার জন্য যে তোমার বুদ্ধি লাগে, প্রবলেম সলভ করার জন্য যে বুদ্ধি লাগে, এগুলো বেসিক্যালি বলা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। কিন্তু সব কাজে তোমার জি ফ্যাক্টরটা লাগে, আর এই জি ফ্যাক্টর যার বেশি, সে কিন্তু বেশি বুদ্ধিমান, এটা বলতে চাইছে, ঠিক আছে? তো এইটা বেসিক্যালি টু ফ্যাক্টর থিওরি, 1904 সালে এটা প্রকাশিত করে চার্লস স্পিয়ারম্যান। বোঝা গেছে? তাহলে প্রথমে বললো একটা ফ্যাক্টর, তারপরে স্পিয়ারম্যান বললো দুটো ফ্যাক্টর, আর থর্নডাইক কি বললো অনেকগুলো ফ্যাক্টর, মাল্টি ফ্যাক্টর। এইবারে আসছে থার্স্টন প্রাইমারি মেন্টাল এবিলিটি। এই থার্স্টন কি করলো, এই কিন্তু এই যে স্পিয়ারম্যানের জেনারেল ফ্যাক্টর বা টু ফ্যাক্টর থিওরি এর বিরোধিতা করে কি করলো, থার্স্টন বলল যে না, সে আরেকটা থিওরি দিল, সে বললো এই জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর বলে কোনো কিছু হয় না। হ্যাঁ, থার্স্টন চ্যালেঞ্জ দ্য কনসেপ্ট অফ জি ফ্যাক্টর, জি ফ্যাক্টরটাকে তিনি চ্যালেঞ্জ করলে, যে না জি ফ্যাক্টর বলে কোনো কিছু হয় না। দিয়ে কি করলো, তিনি বললেন কি না জি ফ্যাক্টর বলে কিছু হয় না, আমাদের তিনি একটা থিওরি দিলেন, যেটাকে আমরা থার্স্টন প্রাইমারি মেন্টাল এবিলিটিস থিওরি বলছি। তিনি বললেন, তিনি এই জি ফ্যাক্টরটাকে চ্যালেঞ্জ করার জন্য মেন্টাল এবিলিটির ওপর 56 রকমের টেস্ট প্রয়োগ করলেন, এবং তার উপর বেস করে তিনি কতগুলো প্রাইমারি বা মৌখিক মুখ্য কতগুলো এবিলিটিস কথা বললো, মানসিক মানে প্রাইমারি কিছু মানসিক ক্ষমতা বা এবিলিটিস, সেগুলোই হচ্ছে তোমার বুদ্ধি হিসেবে কাজ করে। তো সেখানে তিনি 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটিস কথা বললেন। তাহলে থার্স্টন কটা কথা বলেছেন, 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটি। তিনি বলছেন যে আমাদের বুদ্ধি হচ্ছে এই 7টা, এই যে 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটি দেওয়া আছে, এর সমষ্টি হচ্ছে বুদ্ধি। প্রথম কি, ওয়ার্ড ফ্লুয়েন্সি, অর্থাৎ তুমি কত ফ্লুয়েন্সলি মানে ফ্লুয়েন্সি ভাবে ওয়ার্ড বলতে পারো, কথা বলতে পারো, তোমার কথা বলার রিদিম কি রকম, এইটাকে বলা হচ্ছে, এটা তোমার কিন্তু বুদ্ধির একটা মানে মানসিক মানে এটা তোমার মেন্টাল এবিলিটির বা বুদ্ধির একটা উপাদান। তারপর বলছে ভার্বাল কম্প্রিহেনশন, অর্থাৎ তুমি অর্থের কথার অর্থ বুঝতে পারো কিনা, কনসেপ্ট বুঝতে পারো কিনা, আইডিয়া বুঝতে পারো কিনা। ধরো কম্প্রিহেনশন মানে কি, ধরো যে কম্প্রিহেনশন আমাদের পরীক্ষায় আসে, দেখবে যে একটা লেখা থাকে, তার মধ্যে থেকে বিভিন্ন কোশ্চেন আসে, সেই কোশ্চেন গুলো তোমাকে সলভ করতে হয়, ঠিক আছে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হয় তোমাকে। তো সেইটা হচ্ছে তুমি লেখাটা কত ভালো করে বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো, তার উপর বেস করে তুমি কিন্তু সেটা সলভ করতে পারবে।
তাহলে আমাদের যে কম্প্রিহেনশন আছে জেনারেল পেপারে সাবজেক্টে, এটাও কিন্তু তোমার বুদ্ধিকে পরিমাপ করার জন্য এগুলো দেওয়া হয়। এটাকে কি বলা হচ্ছে ভার্বাল কম্প্রিহেনশন। এছাড়াও আমাদের যে ম্যাথ করতে, গণিত করতে আমাদের কিন্তু নিউমেরিক্যাল এবিলিটিস দরকার হচ্ছে। যে তুমি নাম্বার গুলোকে, যারা ম্যাথে ভালো তারা হচ্ছে নিউমেরিক্যাল ক্যালকুলেশন, নিউমেরিক্যাল বিভিন্ন বিষয়গুলো খুব তাড়াতাড়ি করতে পারে। ঠিক আছে। এছাড়াও দেখবে তোমাকে যদি বলা হয় তোমার বাড়ি থেকে হাওড়া স্টেশন কোন দিকে, অনেকেই দেখবে তুমি ঠিক দিক মানে দিক নির্দেশ করতে পারে না। তোমাদের অনেকেই দেখবে যে তোমরা জায়গা নির্দেশ করতে পারছো না, কোনটা কোন দিকে আছে, নতুন কোনো জায়গায় কোনটা গেলে কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক, বা কোনো নতুন রাস্তায় গেলে দিক নির্ধারণ করতে পারো না, বা কোনো নতুন জায়গায় গিয়ে রাস্তা হারিয়ে ফেলো। আচ্ছা এরকম কেউ রাস্তাঘাট কিছুই চিনতে পারো না অল্পতেই, এইরকম যাদের প্রবলেম তাদের কিন্তু স্পেশাল ভিজুয়ালাইজেশনের সমস্যা আছে। অর্থাৎ তাদের এই স্পেশাল ইন্টেলিজেন্সটা স্পেটিয়াল, সেটা মানে হচ্ছে স্থানিক। ঠিক আছে, স্থানিক ক্ষমতা কিন্তু কম। ঠিক আছে, এটা হচ্ছে কম। তো বেসিক্যালি আমার কিন্তু এই স্পেশাল ভিজুয়ালাইজেশন এবিলিটিটা খুব কম। আমি মানে বিভিন্ন জায়গায় গেলে মানে আমি রাস্তা রাস্তা খুব ভুলে যাই আর কি। তো এইটা হচ্ছে তোমার স্পেশাল ইন্টেলিজেন্স। তো এইটা কিন্তু অনেক জনেরই, বেশিরভাগ জনের দেখবে এই স্পেশাল ভিজুয়ালাইজেশন স্পেশাল এবিলিটিটা কম থাকে। হ্যাঁ মানে বেশিরভাগ, আবার কিছু জনের থাকে একবার এক রাস্তা দিয়ে নিয়ে যাবে সে আর কোনোদিন ভুলবে না, সে সেই রাস্তায় চলে যাবে। আর আমি তো প্রচুর ভুল করি। হ্যাঁ। আর পারসেপচুয়াল স্পিড, অর্থাৎ তুমি কিভাবে কোনো কিছু প্রত্যক্ষণ করছো, কত কি দেখছো। হ্যাঁ, কোনো সিমিলারিটি ডিসিমিলারিটি, ধরো বিভিন্ন ছবি দেওয়া থাকে, দুটো ছবি দেওয়া থাকে বিভিন্ন জায়গায় দেখবে, দুটো ছবি দেওয়া থাকে, যে দুটো ছবির মধ্যে মিল অমিল কোনটা, ডিফারেন্স কোনটা, এইগুলো দেখতে টেস্ট থাকে। দেখেছো মানে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আছে, দেখেছো মানে দেখে বুঝতে পেরেছো কোনগুলো বলছি। তো এগুলো বেসিক্যালি তোমার পারসেপচুয়াল স্পিড, তুমি কতটা, তোমার প্রত্যক্ষণ করার ক্ষমতা কতটা, সেটা কিন্তু এ করে। তোমার মেমোরি, তোমার ইন্ডাকটিভ রিজনিং, এই সাতটা এবিলিটিকে, এই সাতটা এবিলিটির নাম কিন্তু একদম মুখস্থ করে রাখবে। এই সাতটা এবিলিটিকেই কিন্তু কি বলা হচ্ছে, বুদ্ধি বলছে। কে? থার্স্টন। এই থার্স্টনের থিওরিটা কি বলা হচ্ছে, প্রাইমারি মেন্টাল এবিলিটি। তার মানে এটা বলছে না যে এই সাতটা বাদে আর কোনো এবিলিটি বুদ্ধির সঙ্গে যুক্ত হবে না, এটা কিন্তু বলছে না। কি বলছে, যে এগুলো হচ্ছে প্রাইমারি, এগুলোই মুখ্য, আর যেগুলো আছে সেগুলো গৌণ। ঠিক আছে, তার মধ্যে কি ওয়ার্ড ফ্লুয়েন্সি, ভার্বাল কম্প্রিহেনশন, নিউমেরিক্যাল এবিলিটি, স্পেশাল ভিজুয়ালাইজেশন, পারসেপচুয়াল স্পিড, মেমোরি, ইন্ডাকটিভ রিজনিং। ঠিক আছে, বোঝা গেল? বিষয়গুলো দেখবে একটু, আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নোটসটা দেওয়া হয়েছে, পিপিটিটা তোমাদের আমি শেয়ার করে দেবো, তোমরা অন্য কাউকে আর শেয়ার করবে না। ঠিক আছে, তো পিপিটি আমি শেয়ার, এই পিপিটি গুলো সবগুলোই শেয়ার করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় বিষয়টা। তো এরপরে আসছে মাল্টিপুল ইন্টেলিজেন্স। তাহলে গার্ডনার এই থান্ডাইক কি বলছিল, তাহলে এরপরে আসছে এই সরি এখানটায় কি ছিল জানো, এটা হচ্ছে, এটা হচ্ছে মাল্টি ফ্যাক্টর থিওরি। থার্স্টন বলছিল মাল্টি ফ্যাক্টর থিওরি, এবারে হচ্ছে মাল্টিপুল ইন্টেলিজেন্স। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে পরীক্ষা। মাল্টিপুল ইন্টেলিজেন্সের থিওরিটা দিয়েছে গার্ডনার। গার্ডনার মাল্টিপুল ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছে কে, এই গার্ডনারের ছবিটা দেওয়া আছে এখানটায়, গার্ডনার কিন্তু হার্ডওয়ার্ড গার্ডনার, ইনি মাল্টিপুল ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছেন। তিনি বলেছেন এখানে যে প্রাইমারি মেন্টাল এবিলিটিস আমরা সাতটা দেখলাম, সেই রকম তিনি বলছেন যে আমাদের 8 ধরনের বুদ্ধি হয়, 8 ধরনের আমাদের বুদ্ধি হয়। 8 ডিফারেন্স ইন্টেলিজেন্স বেসড অন স্কিল এন্ড এবিলিটি দেয়ার ভ্যালুস ইন ভেরিয়াস কালচার। আমাদের 8 ধরনের বুদ্ধির কথা কে বলেছে, হার্ডওয়ার্ডস। হ্যাঁ সরি, হার্ডওয়ার্ডস গার্ডনার। গার্ডনার কে বলেছে 8 রকমের বুদ্ধির কথা বলেছে। আর এই 8 রকমটাকেই, বুদ্ধিটাকেই বলা হয় মাল্টিপুল ইন্টেলিজেন্স। মাল্টিপুল ইন্টেলিজেন্স মানে অসংখ্য বুদ্ধি নয়, মাল্টি ফ্যাক্টর মানে অসংখ্য, যেটা হচ্ছে থর্নডাইক দিয়েছিল। মাল্টিপুল ইন্টেলিজেন্স মানে বেসিক্যালি এখানে কিন্তু 8টা ইন্টেলিজেন্সের কথাই বলা হয়েছে। এই ইন্টেলিজেন্স গুলো দেখো এখানে ছবি দেওয়া আছে। প্রথমত হচ্ছে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। অনেকে দেখবে ভালো জিমনাস্টিক করে, ক্রিকেটার ফুটবলাররা তারা দেখবে ভালো ক্যাচ ধরছে, ভালো দৌড়তে পারছে, হ্যাঁ ডিগবাজি খেতে পারছে। তো এগুলো কিন্তু সবাই পারে না, তুমি এরকম ব্যায়াম যোগাসন করতে পারবে না। এগুলো তারা ভালো পারে যাদের হচ্ছে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বেশি, অর্থাৎ বিভিন্ন খেলোয়াড়দের এই বুদ্ধিটা কিন্তু বেশি হওয়া দরকার। তাহলে দেখো আমাদের বডি মুভমেন্ট করার জন্য বুদ্ধি লাগছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কি বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। দ্বিতীয় হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্টারপার্সোনাল মানে অন্যের সঙ্গে তুমি কিভাবে সম্পর্ক বজায় রাখছো, অন্য ব্যক্তির সঙ্গে তোমার রিলেশনটা কিরকম, সেটা তোমার হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে অনেকে দেখবে মানে যার অপরিচিত কোনো লোকের সঙ্গে খুব সহজে বন্ধু হয়ে যেতে পারে, খুব সহজে মিশে যেতে পারে, তাদের হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সটা বেশি থাকে। ঠিক আছে,
আবার অনেকে দেখবে লোকের সঙ্গে মিশতে পারে না, তাদের হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সটা কিন্তু কম থাকে। 3 নম্বর বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্ট্রাপার্সোনাল নিজের সঙ্গে নিজের যে মানিয়ে চলার বুদ্ধিটা, সেটাও কি বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল আমরা দেখবে সবসময় নিজের সঙ্গে নিজে কথা বলি, যেটা করা উচিত কি উচিত নয়, ভাবনা চিন্তা করি। তো বেসিক্যালি যে ভাবনা চিন্তা করি, এটাকেই বেসিক্যালি বলা হয় ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। নিজের সঙ্গে নিজে যখন কথা বলি যে আমি যে ঠিক করেছি, এটা ভুল করেছি, সেটা যখন বুদ্ধি দিয়ে ভাবি, তখন সেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। মানে আমি চিন্তা করছি, দুশ্চিন্তা করছি, ভাবনা করছি, ভয় পাচ্ছি, এটাকে আমি ইন্টেলিজেন্স করবো না। কিন্তু আমি একটা প্রবলেম কিভাবে সলভ করবো নিজে নিজে ভাবছি, সলিউশন খোঁজার চেষ্টা করছি, এইটা বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আমি নিজে নিজেকে বোঝাচ্ছি। ধরো কেউ আমাকে কিছু বলেছে, আমার মন খারাপ হয়েছে, আমি নিজে নিজেকে বোঝাচ্ছি যে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ভালো হবে পরের বার। তো এটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রা আর ইন্টার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো তো? এরপর হচ্ছে লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। ম্যাথ করার জন্য লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্যাল রিজনিং যে আমাদের সিলেবাসে যুক্ত আছে জেনারেল পেপারে, এটা তোমার কিন্তু এই লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এবিলিটি বা ইন্টেলিজেন্সটাকে পরিমাপ করার জন্যই কিন্তু এটা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এটা হলো কত 4 নম্বর। 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স মানে কি? যারা ভালো গান গাইতে পারে, যারা ভালো মিউজিকের সুর তৈরি করতে পারে, যারা লিরিক্স লিখতে পারে, হুম, বিভিন্ন রকম নতুন নতুন সুর বের করতে পারে, তাদের কি মিউজিক্যাল ইন্টেলিজেন্সটা ভালো। বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো বাজাতে পারে, তাদের হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্সটা ভালো। তারপর হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। দেখবে অনেকের নেচারের প্রতি, প্রকৃতির প্রতি অনেক ন্যাক থাকে, তারা ছবি তুলতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, গাছপালা দেখতে ভালোবাসে। বেসিক্যালি তাদের কিন্তু এটাকে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বলা হয়, প্রকৃতিকে ভালোবাসার জন্য যে বুদ্ধিটা পায়। ভার্বাল বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, বলো ভার্বাল আর লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কাদের বেশি? তাহলে যারা ভালো লিখতে পারে, যারা কবিতা লেখে, যেসব কবি লেখক, তাদের ভার্বাল ইন্টেলিজেন্স বেশি, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি। দেখবে মানে যারা উপস্থাপন ভালো করে, গল্প মেরে ঠেক বা সানডে সাসপেন্স গল্পগুলোকে যে উপস্থাপন করে এত সুন্দরভাবে, তারপরে দেখবে যে নিউজ দেখো, খবর দেখো, সেখানে বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করে, হ্যাঁ, এদেরকে বলে। বা নেতায় কোনোজন ভালো বক্তব্য দিচ্ছেন, স্পিচ দিচ্ছেন, যেসব ধর্মীয় গুরুগুলো স্পিচ দেয়, তাদের ভার্বাল এবং লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটা কিন্তু ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে ভিজুয়াল এবং স্পেশিয়াল ইন্টেলিজেন্স, এই যে স্থান নির্ধারণ করার ক্ষমতা, সেটা যেটা আমরা আলোচনা করে এলাম। এই 8টা ইন্টেলিজেন্সের কথা কিন্তু বলেছে। কে বলেছে? গার্ডনার, যেটাকে আমরা কি বলছি মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স বলে থাকি। ঠিক আছে, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রাইরাকিক থিওরি। ট্রাইরাকিক থিওরিজ অফ ইন্টেলিজেন্স মানে হচ্ছে মানে ত্রিভুজ বলা হচ্ছে, 3 টাইপস অফ ইন্টেলিজেন্স বেসিক্যালি বলা হচ্ছে। হ্যাঁ, ট্রাইরাকিক থিওরি অফ ইন্টেলিজেন্স, এটা 1985 সালে রবার্ট স্ট্যানবার্গ কিন্তু এই থিওরির কথা বলেছেন। তিনি বলছেন কি, আমাদের ইন্টেলিজেন্স অফ বুদ্ধিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। 3টে ক্যাটাগরি: ইন্টারগেটিং, কম্পোনেন্টেড আর ল্যাকিং অফ গ্যার্ডনার থিওরি। গ্যার্ডনার থিওরির যে ল্যাক ছিল, যে মানে সীমাবদ্ধতা গুলো ছিল, সেগুলোকে দূর করার জন্য রবার্ট স্ট্যানবার্গ কি করলো, আর একটা থিওরি কথা বললো, যে ট্রাইজেক্ট থিওরি। তিনি বলছেন কি, আমাদের বুদ্ধিটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দিস থিওরি ইজ বেসড অন ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স অ্যাজ এ এবিলিটি টু অ্যাচিভ সাকসেস বেসড অন ইওর পার্সোনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইওর সোশিও কালচারাল কন্টেক্সট। তিনি বলছেন কি, বুদ্ধি হচ্ছে এক ধরনের এবিলিটি, ক্ষমতা, যেটা হচ্ছে কি তোমাকে কোনো কিছু অ্যাচিভ করার জন্য, সাকসেস পাওয়ার জন্য, সফলতার জন্য সাহায্য করে। সেটা কার বেসে? এই সফলতা তুমি কিভাবে পেতে পারো? বেসড অন ইউর পার্সোনাল স্ট্যান্ডার্ড, তোমার ব্যক্তিগত, তোমার নিজের গুণ কতটা আছে, কোয়ালিটিস কতটা আছে, তোমার স্ট্যান্ডার্ড কতটা আছে, তার উপর বেস করে। এবং তুমি কোন সোশিও কালচারাল কনটেক্সটে, কোন সমাজ পরিবেশের, মানে সোশিও কালচারাল কোন, মানে তুমি কোন সামাজিক পরিবেশের মধ্যে আছো, কোন কালচারাল পরিবেশের উপর মধ্যে আছো, সেটাও কিন্তু নির্ভর করে। ধরো একটা গ্রামের ছেলে, একদম বা একটা ধরো একদম ফুটপাতের ছেলে, তার বুদ্ধি প্রচুর, পার্সোনাল স্ট্যান্ডার্ড ভালো, সে কি সাকসেস হতে পারবে? সাকসেস হতে পারে সবসময়? পারে না। কারণ কি? তার সোশিও কালচারাল কনটেক্সটটা তাকে সাপোর্ট করে না, তাকে ভালো জায়গায় সে পড়ানো হয় না, তাকে পরিবেশ দেওয়া হয় না, কাজ করার জন্য তাকে সুযোগ দেওয়া হয় না, এনভায়রনমেন্ট দেওয়া হয় না। তাহলে বুদ্ধির ক্ষেত্রে এই সোশিও কালচারাল কনটেক্সটটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটাকে হাইলাইট করলো স্ট্যানবার্গ। ঠিক আছে, তিনি অ্যাকর্ডিং টু ট্রাইক থিওরি ইন্টেলিজেন্সকে 3টে অ্যাকসেপ্টে ভাগ করলেন: অ্যানালাইটিক্যাল, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। তাহলে আমাদের বুদ্ধির কাজ কি 3টে: অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স,
ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এবং প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স কি করে? কোনো কিছু বিষয়কে অ্যানালাইসিস করে, অলসো রেফার অ্যাজ এ কম্পেন্স, এটাকে বেসিক্যালি কম্পেনশনাল ইন্টেলিজেন্সও বলা হয়, যেটা আমরা আলোচনা করবো এর পরের স্লাইডটাতে আছে এই কম্পেনশনাল ইন্টেলিজেন্সটা। তো বেসিক্যালি এ কি করে, আমাদের কোনো কিছু বিষয়কে, ধরো তুমি একটা কোনো প্রবলেমে পড়েছো, তাহলে কি করবে, প্রবলেমটা সলভ করার জন্য তুমি প্রবলেমটা সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করবে, তো ইভালুয়েট করবে যে প্রবলেমটা কি, কিভাবে হচ্ছে, কিভাবে হলো না হলো, বিষয়গুলো ভালোকে আগে আগে ভালো করে অ্যানালাইসিস করবে, তাই না? তারপরে তুমি সলিউশনের কথা ভাববে। তো এই অ্যানালাইটিং ইন্টেলিজেন্স কি করে, এই বিষয়গুলোকে মানে কোনো প্রবলেমটাকে ভালো করে ইভালুয়েট করে, ভালো করে অ্যানালাইজ করে এবং তারপরে সে সলিউশন খোঁজার চেষ্টা করে। এইবারে দেখবে একটা প্রবলেমের সব রকম বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ব্যক্তি সলিউশন করে, মানে একটা তোমাকে যদি একটা প্রবলেম ফেলা হয় তুমি তার একটা সমাধান খুঁজবে, কিন্তু সবার দেখবে সমস্যার সমাধান খোঁজার স্টাইল আলাদা, টেকনিক্স আলাদা। তো অনেকেই দেখবে নতুনত্ব উপায়, ক্রিয়েটিভ ওয়েতে সে সলিউশন করছে সমাধানটা, সমস্যাটার সমাধান সলিউশন করছে কি ক্রিয়েটিভ ভাবে, হ্যাঁ, নতুনত্ব উপায়, নতুন একটা উপায় সে ডেভেলপ করেছে। তো এভাবেই কিন্তু সলিউশন করছে প্রবলেমটা। তো এইভাবে দেখো, এটাকে বলা হয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। তারপরে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কি, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স আমাদের ব্যবহারিক কাজে, ধরো ইন্টেলিজেন্স দু রকম হয়, একটা থিওরিটিক্যাল ইন্টেলিজেন্স, মানে তুমি ভাবলে যে কোনো একটা প্রবলেম এভাবে সলভ করলে ভালো হবে, কিন্তু সেইটা তোমার বাস্তবে প্রয়োগ করা যাবে। ধরো বলা হলো যে আমাদের ইন্ডিয়ার গরিবি দূর করতে গেলে, মানে ধরো এই যে দারিদ্রতা আছে বা ইকোনমিক্যাল কন্ডিশন আছে সেটা যদি বাড়াতে হয়, মানে ধনী ভারতের সমস্ত ব্যক্তিকে যদি মানে ইনকাম ভালো করতে হয়, তাদের যদি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে, সবাইকে কাজ দিতে হবে, তাই তো? সবাইকে কাজ দিতে হবে, তাহলেই তো হবে। তাহলে কাজ করতে পারলে সবাই তার টাকা ইনকাম করতে পারবে, সবাইকে সমান মজুরি দিতে হবে, তাই তো? এগুলো করতে হবে, কিন্তু বাস্তবে কি সম্ভব সবাইকে কাজ দেওয়া? 134 কোটি জনগণকে সবাইকে কাজ দেওয়া কি সম্ভব? বলো, সম্ভব কিন্তু নয়। তাহলে আমাকে প্র্যাকটিক্যালি কিভাবে সলভ করা যায় সমস্যাটা, এটা এটা আমার সলিউশন, কিন্তু এটা থিওরিটিক্যাল সলিউশন, এ বাস্তব প্রয়োগ, এটা নেতা মন্ত্রীরা বলতে পারবে, হ্যাঁ, নেতা মন্ত্রীরা ভোটের আগে বলতে পারবে যে এটা করলে হয়ে যাবে, সেটা করলে হয়ে যাবে, আমরা এলে করে দেবো, কিন্তু তারা যখন ক্ষমতায় আসবে, প্র্যাকটিক্যালি আসবে, তারা সলভ করতে পারছে না। বেসিক্যালি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কি, যেটা আমার প্র্যাকটিক্যালি সলভ করা যাবে ডেইলি লাইফে, আমরা বাস্তবিক জীবন যাপন করতে গিয়ে যে প্রবলেম গুলো ফেস করি, সেগুলো সলভ করি, সেটাকে বেসিক্যালি বলা হয় প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। তো এই যে তিনটে থিওরিতে ভাগ করেছে, এইটাকে বলা হচ্ছে কি কম্পেনশনাল সাব থিওরি, অর্থাৎ এর তিনটে থিওরি, মানে তিনটে থিওরিকে সাব থিওরি বলা হচ্ছে কম্পেনশনাল থিওরি। কম্পেনশনাল থিওরি মানে কি, অ্যানালাইটিক্যাল থিওরি, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল থিওরি, কোনো কিছুকে অ্যানালাইসিস করার জন্য তোমাকে মেটা কম্পোনেন্ট, এই যে অ্যানালাইসিস করছি, মেটা কম্পোনেশন বললাম, সেটা প্রয়োজন। তোমাকে পারফরমেন্স করতে হয়, নলেজ জ্ঞান লাভ করতে হয়, এগুলোর কিন্তু প্রয়োজন। আর এই যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বললাম, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স বলা হচ্ছে, এক্সপেরিমেন্টাল সাব থিওরি বলা হচ্ছে। মানে কি, তুমি নতুন ভাবে কোনো সমস্যার সমাধান করতে গেলে তোমাকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেখানে নতুনত্ব থাকবে। ক্রিয়েটিভিটি মানে সবসময় মনে রাখবে নোবিলিটি থাকবে, অটোনোমাস থাকবে, মানে নিজের মতো করে সলভ করছো তুমি, নতুনত্ব, নতুন উপায় সলভ করছো। তাহলে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সটাকে কি বলা হচ্ছে, ইন্টেলিজেন্স থিওরিকে কি বলা হচ্ছে, এক্সপেরিমেন্টাল সাব থিওরি, এক্সপেরিমেন্টাল সাব থিওরি। আর অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্সটাকে কি বলা হচ্ছে, কম্পেনশনাল সাব থিওরি। আর হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সটাকে কি বলা হচ্ছে, কনটেক্সচুয়াল, অর্থাৎ তুমি যে পরিস্থিতিতে আছো, যে কন্ডিশনে আছো, তার উপর বেস করে সলভ করছো, কনটেক্সচুয়াল সাব থিওরি, যার মধ্যে অ্যাডাপ্টেশন, সিলেকশন, শেপিং এগুলো যুক্ত থাকে। বোঝা গেল? এই তিনটে বোঝা গেল তো? হ্যাঁ, অ্যানালাইটিক্যাল থিওরি, অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, একে কম্পেনশনাল সাব থিওরি বলা হয়। এখানেও বলা হয়েছে, দেখো এই জায়গাটায় কম্পেনশনাল সাব থিওরিও বলা হচ্ছে। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, একে বলা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল সাব থিওরি। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, একে বলা হচ্ছে কি কন্টেক্সচুয়াল সাব থিওরি। বুঝা গেছে? এরপরে দেখো, এরপর আসছে ভার্নন হায়ারিস্টিক্যাল থিওরি। হ্যাঁ, ইন্টেলিজেন্স বহু থিওরি আছে, বাস বেসিক্যালি এগুলো মাথায় রাখবে, খুব সহজ। তো ভার্নন কি বলছে, হায়ারিস্টিক্যাল থিওরি। হায়ারিস্টিক্যাল থিওরি মানে কি, হায়ারিস্টিক্যাল মানে কি, নিচ থেকে উপরের দিকে যাবে তো,
এই 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 এইটাকে হায়ারার্কিক্যাল অর্ডার বলা হয় তো, ছোট থেকে বড়, নিচ থেকে ওপর, তাই তো। তো পিই ভার্নন, এ ব্রিটিশ সাইকোলজিস্ট, হ্যাঁ, হ্যাজ প্রোপোগেটেড এ থিওরি অফ ইন্টেলিজেন্স বাই সাজেস্টিং এ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অফ অর্গানাইজেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে ভার্নন কি বলছে যে আমাদের এই ইন্টেলিজেন্স থিওরিকে, হিউম্যান ইন্টেলিজেন্সকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী স্ট্রাকচারে কিন্তু ডেভেলপ করেছে। অ্যাকর্ডিং টু ভার্নন, ইন্টেলেকচুয়াল এবিলিটিস অর ফ্যাক্টরস অফ ইন্টেলিজেন্স লাই ইন হায়ারার্কিক্যাল অর্ডার। অর্থাৎ এখানে কি বলছে যে আমাদের যে বুদ্ধির জন্য যে ফ্যাক্টর গুলো থাকে, এই যে 7টা ফ্যাক্টর, 8টা ফ্যাক্টর, মাল্টি ফ্যাক্টর, এই বিষয়গুলো যে আমরা পড়লাম, হ্যাঁ, তো মাল্টিপল ইন্টেলিজেন্স যে পড়লাম, এটা বলছে কি হায়ারার্কিক্যাল অর্ডার থাকে, অর্থাৎ লো লেভেল থেকে হাই লেভেলে বাড়তে থাকে, ঠিক আছে। তো এরা কি বলছে যে অন দ্য টপ উই হ্যাভ জি, জেনারেল টাইপস অফ মেজর ফ্যাক্টর অফ ডিস্টিং ওভারঅল ইন্টেলিজেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। ইনি বলছে কি একদম টপে কে থাকবে, টপে কোন ফ্যাক্টর থাকবে, জি ফ্যাক্টর, যেটাকে বলেছিল জি ফ্যাক্টর সম্পর্কে প্রথম কনসেপ্টটা কে দিয়েছিল, স্পিয়ারম্যান, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, ঠিক আছে, এই দিয়েছিল। তো এ বলছে টপে থাকবে কি জি ফ্যাক্টর, ঠিক আছে। আন্ডার জি ফ্যাক্টর, তার জি ফ্যাক্টরের নিচে দুটো প্রমিনেন্ট গ্রুপ ফ্যাক্টর থাকবে, মেনলি বেদ, টু প্রমিনেন্ট বেদ। বেদ মানে কি দেখো, বেদ মানে হচ্ছে কানেক্ট ভার্বাল, নিউমেরিক্যাল এন্ড এডুকেশনাল এবিলিটি। বেদ কি, বেদের ফুল ফর্ম কি, ভি ফর ভার্বাল, ই ফর এডুকেশনাল এবিলিটি। আচ্ছা, ভার্বাল, নিউমেরিক্যাল এন্ড এডুকেশনাল, হ্যাঁ, ভার্বাল নিউমেরিক্যাল এডুকেশনটাকে বেড বলা হচ্ছে, মানে এটা এন একটা হতো, তো ভেড বলছে কি, তার মানে এর পরে কি থাকবে, এই তিনটে থাকবে, মানে জেনারেল ফ্যাক্টরের পর নিচে কে থাকবে, এই ভেড থাকবে, ভার্বাল, নিউমেরিক্যাল এন্ড এডুকেশনাল, এই তিনটে। তারপরে হচ্ছে কে এম, উইথ প্র্যাকটিক্যাল, মেকানিক্যাল, স্পেশিয়াল এন্ড ফিজিক্যাল এবিলিটিস। এরপরে নিচে থাকবে প্র্যাকটিক্যাল, মেকানিক্যাল, স্পেশিয়াল, ফিজিক্যাল এবিলিটিস। তাহলে এর মানে কি, এখানে বেসিক্যালি সবচেয়ে লো লেভেলের এবিলিটিস বা বুদ্ধিটাকে কোনটাকে বলা হচ্ছে বলতো, ফিজিক্যাল এবিলিটিসটাকে সবচেয়ে লো লেভেলের বুদ্ধি বলা হচ্ছে, কার মধ্যে, অ্যাকর্ডিং টু ভার্নন, ঠিক আছে। তো বেসিক্যালি এই তোমরা মনে রাখবে যে এই থিওরিটার এই জায়গাটা থেকে মনে রাখবে যে হায়ারার্কিক্যাল থিওরি সম্পর্কে কনসেপ্ট দিয়েছিলেন হচ্ছে ভার্নন, কারণ এরকম কোন থিওরি দিয়েছে এই বিষয়গুলো যুক্ত থাকে, তো এটা কিন্তু একটু দেখে রাখবে। এরপরে হচ্ছে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, ফ্লুয়েড অ্যান্ড ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। এটা কিন্তু জাস্ট কিছুই নয়, জাস্ট নামগুলো এরকম ইউজ করেছে তাই, না হলে কিন্তু এগুলো একদম সহজ বিষয়। তো ফ্লুয়েড মানে কি বলতো, ফ্লুয়েড মানে হচ্ছে তরল, আর ক্রিস্টালাইট মানে কি বলতো, জটিল, তাই তো। তো এই ইন্টেলিজেন্স কে বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স, এটা হচ্ছে রেমন্ড ক্যাটেল 1963 সালে তিনি কি করলেন, এই ফ্লুয়েড এবং ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সের কথা বললেন কিন্তু, ঠিক আছে, যেটা পরবর্তীকালে জন হর্ন কিন্তু এই থিওরিটা ডেভেলপ করেছে। যদি বলা হয় ফ্লুয়েড এবং ক্রিস্টাল ইন্টেলিজেন্স এই থিওরিটা কে দিয়েছে, তাহলে তোমাদের অ্যান্সার হবে কিন্তু রেমন্ড ক্যাটেল, ঠিক আছে। এই ফ্লুয়েড ইন্টেলিজেন্স বলতে কি বুঝি দেখো, একদম সহজ বিষয়, কিছুই নেই। ফ্লুয়েড ইন্টেলিজেন্স বলছে এবিলিটি টু প্রবলেম সলভ ইন এ নোবেল সিচুয়েশন উইথাউট রেফারেন্সিং এ প্রায়র নলেজ বাট রাদার থ্রো ইউজ অফ লজিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অর্থাৎ আমাদের মাঝে মাঝে এমন কিছু সমস্যা আসে জীবনে, এমন কিছু প্রবলেমের মধ্যে আমরা আসি, সেই প্রবলেমটা আগে আমরা কখনো সলভ করিনি, জীবনে এইরকম প্রবলেম আগে আসেনি, আমার এই প্রবলেম সম্পর্কে আগে কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই, তো সেই রকম মানে তার প্রায়র নলেজ নেই, মানে অতীত কোনো অভিজ্ঞতা নেই। তো সেই রকম প্রবলেম গুলো যখন তুমি নতুন ভাবে সলভ করছো, সেই রকম প্রবলেম গুলো যখন সলভ করছো তুমি, ধরো এমন একটা সিচুয়েশনে পড়ে গেছো, সেই সিচুয়েশনে তুমি আগে কখনো পড়োনি, তো সেই প্রবলেম যখন তুমি সলভ করছো, হ্যাঁ, তোমার লজিক্যাল রিজনিং, তোমার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এগুলোর উপর বেস করে, তখন সেটাকে বলা হয় ফ্লুয়েড ইন্টেলিজেন্স। ফ্লুয়েড ইন্টেলিজেন্স মানে কি, যেই প্রবলেমে নতুন কোনো প্রবলেম, যেই প্রবলেমটা আমি আগে কখনো পড়িনি, আগে সেই সম্পর্কে আমার কোনো রকম অভিজ্ঞতা নেই, সেই রকম প্রবলেম গুলো যখন আমি ফেস করছি, সেগুলো যখন আমি সলভ করছি, তখন সেটাকে বলা হচ্ছে ফ্লুয়েড ইন্টেলিজেন্স। তার জন্য যে বুদ্ধিটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্লুয়েড ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো এরপরে আছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স কি, যে
আমরা এমন কিছু প্রবলেম পড়েছি যে এই প্রবলেমগুলো আগেও আমরা পড়েছিলাম, সেই প্রবলেমগুলো যখন আমরা সলভ করছি তখন সেটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। এটাই হচ্ছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স, মেন ডিফারেন্স। ঠিক আছে, ধরো তুমি এক জায়গায় প্রথমে রাস্তা হারিয়ে গেছিলে, তারপরে তুমি সেখান থেকে কিভাবে ফিরেছো, তুমি লোককে রাস্তা জিজ্ঞেস করে করে গুগল ম্যাপে সার্চ করে করে সেই জায়গা থেকে তুমি ফিরে এসেছো। আবার দেখা গেল তুমি নতুন কোনো জায়গায় রাস্তা হারিয়ে ফেলেছো, তাহলে তুমি কি করবে? রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করবে, গুগল ম্যাপ সার্চ করবে, আবার পুরোনো যেভাবে সলভ করেছিলে সেই টেকনিক্সটা ফলো করবে। তাহলে এখানে তোমার কোন বুদ্ধিটা লাগছে? এখানে তোমার ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স লাগছে, ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স লাগছে। ঠিক আছে, এরপরে ফ্লুইড ইন্টেলিজেন্স কি? ধরো তুমি জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছো, সেখানে লোকজনও নেই এবং তোমার গুগল ম্যাপে সার্চ করার জন্য তোমার টাওয়ারও নেই ফোনে, তখন তুমি সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে? তখন তুমি প্রবলেমটা কিভাবে সলভ করবে? তখন তুমি দেখছো যে কোন দিকে পায়ের ছাপ আছে, হ্যাঁ, পায়ের ছাপগুলো কোন দিকে গেছে, কোন দিকে যদি দেখো যদি দেখো যে রাস্তার মানে জঙ্গল আরো ঘন জঙ্গল হয়ে যাচ্ছে, তার মানে তোমার কি, তার মানে কি প্রমাণিত হয়? তুমি গভীর জঙ্গলের দিকে প্রভাব মানে আরো ঢুকে যাচ্ছ, তাহলে তোমাকে ব্যাকে আসতে হবে, তাই না? তাই তো। তো এইরকম ধরো প্রবলেম সলভ করছো, মানে তোমার প্রায় অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তুমি আগে কখনো এরকম প্রবলেম সলভ করোনি, তখন সেটাকে বলা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। বোঝা গেল বিষয়টা? এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এবং এই ক্রাস্টাল ইন্টেলিজেন্স, ফ্লুইড ইন্টেলিজেন্স এবং ট্রানজিট থিওরি অফ ইন্টেলিজেন্স আর গার্ডনারের মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। এবং সব এখান থেকেও এই গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, এসআই থিওরি, এইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ঠিক আছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি গিলফোর্ডের। তাহলে গার্ডনারের কি থিওরি পড়েছিলাম? মাল্টিপল ইন্টেলিজেন্স পড়েছিলাম। আর গিলফোর্ডের কি থিওরি? স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স। এই গিলফোর্ড আর গার্ডনারের মধ্যে আমাদের কিন্তু একটু গুলিয়ে যায়। ঠিক আছে, তো গিলফোর্ড হচ্ছে যে কি স্ট্রাকচার থিওরির কথা বলেছে, দেখো এই যে কিউবটা দেওয়া আছে, এই কিউবের কথা তিনি বলেছেন, এরকম ভাবে আমাদের বুদ্ধিটাকে করেছে। তো বুদ্ধির থিওরি সম্পর্কে যতগুলো গবেষণা হয়েছে, সবচেয়ে ভালো গবেষণা কিন্তু এই গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, এসআই থিওরি। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় পল গিলফোর্ড যে আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, তিনি বেসিক্যালি 1897 সালে 7ই মার্চ জন্মগ্রহণ করে। যাই হোক, এই বিষয়গুলো সম্পর্কে করতে হবে। তো প্রথমে তিনি করছেন এসআই মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স থিওরি, এসআই মডেল, এই সম্পর্কে কিন্তু তিনি ধারণা দেন, গিলফোর্ড মডেল। তিনি বলছেন যে আমাদের বুদ্ধি প্রায় 120টা মতো উপাদান থাকে। প্রথম যে তিনি থিওরিটা দিয়েছিলেন সেখানে বলেছেন 120টা ফ্যাক্টর নিয়ে আমাদের কিন্তু বুদ্ধি তৈরি হয়। তার পরবর্তীকালে যখন ডিভাইস করে তার থিওরিটাকে, সেখানে বলে 180টা ফ্যাক্টর আমাদের অপারেটিং মানে বুদ্ধির ক্ষেত্রে কটা ফ্যাক্টর থাকে, 180টা ফ্যাক্টর কিন্তু কাজ করে। ঠিক আছে, তো তিনি আমাদের বুদ্ধিটাকে 3টে ডাইমেনশনাল ফ্রেমওয়ার্কে ভাগ করেছেন। 3টে ডাইমেনশন বুদ্ধির, একটা হচ্ছে কন্টেন্ট, দ্বিতীয় হচ্ছে অপারেশন, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে 3টে ডাইমেনশন, একটা হচ্ছে কন্টেন্ট ডাইমেনশন, একটা হচ্ছে প্রোডাক্ট ডাইমেনশন এবং একটা হচ্ছে অপারেশন ডাইমেনশন। একদম সহজ বিষয়, মানে জাস্ট বিষয়গুলো জাস্ট মানে এগুলো মনে হচ্ছে অনেক খুব কঠিন। তো বেসিক্যালি কন্টেন্ট ডাইমেনশনের কটা টাইপস হয় বলতো? 5টা। অপারেশন ডাইমেনশনের 6টা এবং প্রোডাক্ট ডাইমেনশনের 6টা। এভাবেই টোটাল 180টা বুদ্ধির কথা তিনি বলেছেন। এইভাবেই কিউব আকৃতি, কিউব, এটাকে বলা হয় কিউব। কিউব খেলে করেছো সেই পাজেল গুলো? কিউব মানে এরকম ভাবে একটা পাওয়া যায়, খেলনা পাওয়া যায়, মানে যেগুলো বাচ্চারা সলভ করে। তো এখানে এই মডেলটা কিন্তু, এটাকেই বলা হয় স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সের, এই মডেলটা কিন্তু গিলফোর্ড দিয়েছে। তিনি বেসিক্যালি 3টে ডাইমেনশনাল এর কথা বলছে। কন্টেন্ট এর 3টে ডাইমেনশন, একটা হচ্ছে কন্টেন্ট ডাইমেনশন, এটা হচ্ছে প্রোডাক্ট ডাইমেনশন, আর একটা হচ্ছে অপারেশনাল ডাইমেনশন। প্রথমে দেখো কন্টেন্ট ডাইমেনশন কি। কন্টেন্ট ডাইমেনশন আর কিছুই নয়, আমরা কি ভাবে জ্ঞান লাভ করি, আমরা কি ভাবে জ্ঞান লাভ করি, এটাকেই বেসিক্যালি কন্টেন্ট ডাইমেনশন। 5টা ভাবে আমাদের জ্ঞান লাভ, এই 5টা, 1 2 3 4 5, এটা 5টা। মানে কন্টেন্ট ডাইমেনশন করকম? 5 রকম। ভিজুয়াল, দেখে জ্ঞান লাভ করি, শুনে জ্ঞান লাভ করি। সিম্বলিক, সিম্বলিক মানে এই যে তোমরা পড়ে পড়ে করছো, এই যে কন্টেন্ট অফ ডাইমেনশন এই যে লেখা আছে, এগুলো বেসিক্যালি কি লেটার গুলো, এগুলো সিম্বল, থাম্বেল দেওয়া আছে সিম্বল।
এখান থেকে আমরা জ্ঞান লাভ করি। সিম্যান্টিক অর্থাৎ ভার্বাল মিনিং, শব্দের অর্থ বুঝে এবং মানুষের আচরণ দেখে, আচরণটাকে পারসিভস করে, পর্যবেক্ষণ করে আমরা কিন্তু জ্ঞান লাভ করি। তাহলে আমরা মানে কন্টেন্ট বা জ্ঞান লাভ করি কিভাবে, এগুলোকে বেসিক্যালি বলা যায় কন্টেন্ট। ভিজুয়ালি, অডিওটারি, সিম্বলিক, সিমেন্টিক্স এবং বিহেভিয়ার, এইগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট। এরপরে আসছি অপারেশনাল। অপারেশন মানে আমাদের কাজ করতে হয়, আমরা জ্ঞান লাভ করলাম সেই অনুযায়ী তো আমরা কাজ করি, তাই না? এইটার হচ্ছে 6টা ডাইমেনশন থাকে। প্রথম হচ্ছে কি কগনিশন। কগনিশন মানে আমাদের কোনো কিছু বিষয়, ধরো তুমি পিপিটিটা দেখে ভিজুয়ালি এবং আমার কথা শুনে অডিও মাধ্যমে তুমি জ্ঞানটাকে লাভ করলে, তাহলে এটা কি হলো, তোমার কন্টেন্ট ডাইমেনশন হলো। এইবারে তুমি আমি যে বিষয়টাকে তোমাকে দিলাম, তুমি তোমার সেটা কি প্রজ্ঞা বা জ্ঞানের মাধ্যমে তুমি বোঝার চেষ্টা করছো, তুমি যে আন্ডারস্ট্যান্ডিং তুমি বোঝার চেষ্টা করছো, ওভারঅল একটা ধারণা লাভ করছো, এগুলোকে বলা হয় কগনিশন। এটা হচ্ছে অপারেশনাল ডাইমেনশনের প্রথম স্টেপ। তারপর হচ্ছে মেমোরি রেকর্ডিং। মেমোরি রেকর্ডিং কি, এবিলিটি টু ইনকোড ইনফরমেশন। আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি, সেগুলো মাথায় ধরে রাখার চেষ্টা করছো তো, এটাকে বলা হয় মেমোরি রেকর্ডিং। তারপরে মেমোরি রিটেনশন। এবার আমি তোমাদের বলতে বলতে তোমাদের আমি কোশ্চেন করছি। কি কোশ্চেন করলাম, যে মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স কে দিয়েছে, তোমরা বললে গার্ডনার। তাহলে এটা তোমাকে রিকল করতে হচ্ছে, মেমোরি রিটেনশন। হ্যাঁ, রিটেনশন। এইবারে ড্রাইভারজেন প্রোডাকশন, এইটা কিন্তু যুক্ত থাকে। ড্রাইভারজেন প্রোডাকশন মানে কি, মানে নতুন উপায়ে তুমি প্রবলেম সলভ করার তুমি ক্ষমতা এ করছো। কনভার্জেন্ট প্রোডাকশন মানে নতুন, মানে বিষয়গুলো আছে, প্রবলেম সলভ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে তুমি প্রবলেম সলভ করছো। এই ডাইভার্জেন্ট এবং কনভার্জেন্ট। কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি বলতো, ধরো তুমি পড়াশোনায় ভালো ভালো নোটস লিখতে পারো, ধরো পরীক্ষায় ভালো করে মুখস্থ করে ভালো লিখতে পারো, যা পরীক্ষা আছে হুবহু লিখে নিয়ে আসতে পারো, হ্যাঁ, সেই সম্পর্কে ভালো বলতে পারো, তাহলে সেটা বেসিক্যালি কনভার্জেন্ট থিঙ্কিং। কিন্তু তুমি যখন নতুন ভাবে এক্সাম্পল দিচ্ছ, নতুন ভাবে বিষয়গুলো বলছো, নতুন ভাবে ভাবছো, সেটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। এই ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ডাইভার্জেন্ট প্রোডাকশন সবসময় ক্রিয়েটিভিটির সঙ্গে যায়, এটা মাথায় রাখবে। ক্রিয়েটিভিটি আমরা পড়াবো, ঠিক আছে? এরপর আছে ইভালুয়েশন। তাহলে এই 6টা হচ্ছে কি অপারেশনাল ডাইমেনশন। দেখো এখানে আমাদের কাজ করতে হয়। অপারেশন কেন বলা হচ্ছে, কগনিশনের জন্য, বোঝার জন্য, ডিসকভার করার জন্য তোমাকে কিন্তু কাজ করতে হয়, অপারেশন করতে হয়, মানে কাজ করতে হয়, ক্রিয়া করতে হয়। মেমোরি রেকর্ডিং, মাথায় ধরে রাখার জন্য তোমাকে কাজ করতে হয়। মেমোরি রিটেনশন, এটার জন্য কাজ করতে হয়। ডাইভার্জেন্ট কনভার্জেন্ট থিঙ্কিং এর জন্য তোমাকে কাজ করতে হয়। ইভালুয়েশনের জন্য তোমাকে কাজ করতে হয়। এই জন্য বেসিক্যালি এগুলোকে অপারেশন বলা হচ্ছে। এরপরে আসছে প্রোডাক্ট। প্রোডাক্ট ডাইমেনশন। প্রোডাক্ট ডাইমেনশন মানে আমরা বিভিন্ন বস্তুগুলোকে, বিষয়বস্তুগুলোকে বিভিন্ন প্রোডাক্ট, ধরো আমি যে পড়ালাম, এই যে পড়ালাম, এটা তুমি বিষয়গুলো তুমি যে ইউনিটটা পড়াচ্ছি, তাহলে ইন্টেলিজেন্সের ইউনিটটা পড়াচ্ছি, তাহলে এই ইন্টেলিজেন্সের ইউনিটটা মানে শ্রেণী অনুযায়ী, ধরো তোমাকে আমি পাখি সম্পর্কে পড়ালাম, তাহলে এ থেকে তোমার একটা নলেজ হবে, জ্ঞান হবে পাখি সম্পর্কে। তাহলে পাখি বলতে কি বোঝায়, তার সাধারণ কনসেপ্ট কি, জেনারেল কনসেপ্ট কি, সেটা সম্পর্কে তুমি বলতে পারবে। তাহলে এইটা যে হলো, এই যে বুদ্ধিটা হলো তোমার, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। ক্লাসেস। ক্লাসেস মানে কি, পাখির সাধারণ কমন কি গুণগুলো থাকে বলতে পারবে, বা একটা পাখির সঙ্গে, টিয়া পাখির সঙ্গে অন্য কোনো পাখি, বা উট পাখির সঙ্গে আমাদের মোরগ, হ্যাঁ, বা এগুলোর মধ্যে যে ডিফারেন্স, বা শালিক পাখির সঙ্গে মোরগ বা হাঁস মুরগির এগুলোর যে ডিফারেন্স, এগুলো তুমি বলতে পারবে তো? অর্থাৎ তুমি যদি শ্রেণী বিন্যাস করতে পারো, ক্লাসিফিকেশন করতে পারো, তাহলে সেটাও কিন্তু ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। তারপরে হচ্ছে রিলেশন। পাখির সঙ্গে পশুর সম্পর্ক। রিলেশন মানে কি, ধরো এই যে বললাম, এই ধরো শালিক পাখি আবার হাঁস মুরগি, এদের মধ্যে কি ডিফারেন্স কি বলতো? কেউ, হ্যাঁ, দুজনেই পাখি, পশু নয়। পাখি একজন উড়তে পারে, একজন উড়তে পারে না। একজন যদি হাঁস মুরগির সঙ্গে ডিফারেন্স দেখো, একজন স্থলচর, একজন জলচর। তো এগুলো হচ্ছে এদের পার্থক্য। এগুলো যদি তুমি করতে পারো, ক্লাসিফিকেশন করতে পারো, শ্রেণীবিজ্ঞান করতে পারো, তাহলে সেটা তোমার বুদ্ধির হচ্ছে প্রোডাকশন ডাইমেনশন কাজ করছে। রিলেশন মানে কি, দেখো সবার মধ্যে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, হ্যাঁ, সবার পালক আছে, সবার এ আছে, কিছু সিমিলারিটিস আছে, হ্যাঁ, রিলেশন আছে। পশু এবং পাখির মধ্যেও কিছু মিল আছে, সবাই খাদ্য গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, হ্যাঁ, তো এইটা এইটা একটাই করে এইগুলো।
সিস্টেম, সিস্টেম মানে একটা বিষয় সমস্ত কিছু জিনিস পার্ট টু পার্ট কাজ করে, একটা সিস্টেমেটিক ভাবে কাজ করে, সেই সিস্টেম সম্পর্কে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার হচ্ছে প্রোডাকশন ডাইমেনশনের মধ্যে পড়বে। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন মানে তোমার অতীতের নলেজ, অতীতের পারসেপশন, সেগুলো যখন তুমি নতুন কোনো ভাবে করছো, ট্রান্সফার করছো, বা তোমার অতীতের অভিজ্ঞতা, নলেজ, সেগুলো যখন তুমি প্রয়োগ করছো, সেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? গিলফোর্ডের যে তিনটে ডাইমেনশন, প্রথমে কি বলছে কন্টেন্ট ডাইমেনশন। কন্টেন্ট ডাইমেনশনের মধ্যে কি থাকে? ভিজুয়াল থাকে, অডিওটরি থাকে, সিম্বলিক, সিমেন্টিক এবং ভার্বারিক্যাল, এখানে পাঁচটা। প্রোডাক্ট ডাইমেনশনের মধ্যে কি থাকে? ইউনিট, শ্রেণী, ক্লাস, রিলেশনশিপ, সিস্টেম, ট্রানজাকশন এবং ইমপ্লিকেশন। আর অপারেশনাল ডাইমেনশনের মধ্যে থাকে কি? কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং এবং ইভালুয়েশন। এখানে ছটা, এখানে পাঁচটা। তো এই 5x6x6 এটাকে গুণ করেই কিন্তু 180 রকমের বুদ্ধির ফ্যাক্টরের কথা বলেছে। অর্থাৎ এখানে দেখো এটা একটা বুদ্ধি, এটা একটা বুদ্ধি, এখানে একটা বুদ্ধি, মানে এই সমস্ত মিলিয়ে 180 রকমের বুদ্ধির ডাইমেনশনের কথা কিন্তু বলেছে। কে বলেছে? গিলফোর্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে সোশ্যাল ইন্টেলিজেন্স আছে, এই বিষয়গুলোকে আর পড়াবো না কোশ্চেন আনসারে যাবো? হুম, গুলিয়ে যাচ্ছে না? বেশ, দেখো এগুলো কিন্তু তোমাদের গোলানোর কোনো কথাই ছিল না, কারণ সাইকোলজি সম্পর্কে, বুদ্ধি সম্পর্কে তোমরা এইচএস থেকে পড়ে আসছো। তো তোমরা কিন্তু সব যার যা বই, হ্যাঁ এখন, হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, তো তোমাদের হচ্ছে কাজ হচ্ছে একটু ভালো, হ্যাঁ, ভালো করে বিষয়গুলো পড়ে নেওয়া। তো যাই হোক, সোশ্যাল ইন্টেলিজেন্স এর ইমোশনাল মাল্টিপুল এই বিষয়গুলো আমরা পরের ক্লাসে পড়বো। হ্যাঁ, তো তাহলে এখন আমরা কিছু কোশ্চেন আনসার সলভ করে নিই, তাহলে বোঝা যাবে তোমাদের কতটা বুঝতে পেরেছো। প্রথম কোশ্চেন আছে, দেখো বলছে ইজ দা সুইটেবল স্টেবল বডি অফ ইনফরমেশন, স্টেবল বডি অফ ইনফরমেশন দ্যাট উই নো অ্যাবাউট আওয়ার সেলফ, যার সম্পর্কে আমরা নিজের সম্পর্কে জানি, অ্যান্ড আদার পিপুলস আর থিঙ্কার। বলছে দ্যাট ইজ স্টেবল বডি অফ ইনফরমেশন দ্যাট উই নো অ্যাবাউট আওয়ার সেলফ, যার সম্পর্কে আমরা নিজেদের সম্পর্কে জানতে পারি, উই, আমরা নিজেদের সম্পর্কে জানতে পারি, এবং আদার পিপুলস অ্যাজ এ থিঙ্কার্স, থিঙ্কার্স, অন্য পিপুল, অন্যান্য জন আমার সম্পর্কে কি ভাবে সেটা সম্পর্কে আমি ভাবি। এটা বেসিক্যালি মেটা কগনিশন নলেজ। মেটা কগনিশন নলেজ কি? আমি এটা ভাবি না যে আমি নিজেকে কি ভাবি, লোক আমাকে কি ভাবে, এটা নিজের মধ্যে একটা চলতে থাকে, কনফ্লিক্ট চলতে থাকে, তাই না? বিভিন্ন সময় থেকে সব সময় নিজেদের মধ্যে একটা চলে। এই যে মনের মধ্যে ভেতরে আরো ভাবনা চলছে, এটাকেই বেসিক্যালি নিজেকে নিজে নিয়ে ভাবছো, এটাকে বেসিক্যালি মেটা কগনিশন নলেজ বলা হচ্ছে। অপশন টুটাই এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলছে দিস থিওরি অফ ইন্টেলিজেন্স কনসিস্ট ওয়ান ফ্যাক্টর, একটাই ফ্যাক্টর থাকে, এটাকে কোন কোন থিওরি বলা হয়? ইন্টেলিজেন্স হুইচ, যেটাকে ইউনিটারি ফ্যাক্টর অফ থিওরি অফ ইন্টেলিজেন্স বলেছিলাম, কোনটা কোনটা হবে বলো? রাজতন্ত্রের অ্যানারিক থিওরি, অ্যানারিক থিওরি তো মানে মাল্টিপল ফ্যাক্টর। ইউনিক হচ্ছে হায়ারার্চিক্যাল থিওরি। হায়ারার্চিক্যাল থিওরিটা কে দিয়েছে? ভার্নন দিয়েছে। সে কি বলেছে? একটা আছে না, অনেকগুলো আছে, টপে জি থাকে, তারপরে ভেদ থাকে, তারপরে কে এম থাকে, এগুলোর কথা বলেছে। তাহলে সে কি একটা ফ্যাক্টরের কথা বলেছে? তাহলে টু বলছো না কেন? মোনাকরিক মানে হচ্ছে একনায়ক তন্ত্র। মোনাকরিক মানেই হচ্ছে এক একনায়ক তন্ত্র, একজন রাজা রাজতন্ত্রকে রিপ্রেজেন্ট করে, যেটা আমি বলতে গিয়ে বলেছিলাম তখন তোমাদের, মোনাকরিক টার্মটা ইউজ করেছি আমি। একনায়ক তন্ত্র, রাজা যে করে, এইটাকেই বেসিক্যালি বলা হয় ওয়ান ফ্যাক্টর থিওরি। অপশন টু, বোঝা গেল? দেখো দেখো, তুমি রিজেক্ট করো, তুমি হায়ারার্চিক্যাল কেন হবে? অ্যানালিটিক্যাল, মানে এখানেই তো অ্যানালিটিক্যাল তো আমরা পরেই আলোচনা করেছি যে মাল্টিপল ফ্যাক্টরটাকে বোঝাচ্ছে। হায়ারার্চিক্যাল কেন হবে? সেখানে তো অনেকগুলো উপাদান করছে, এখানে তো একটা উপাদান করছে, স্যাম্পলিং মানে অনেকগুলো বোঝায়, এটাই থেকে যাচ্ছে মনে করি। তাহলে কিছু জিনিস না জানলেও সলভ করা যায়, সেটা কিভাবে সলভ করতে হবে সেটা এরকম ভাবে। এইবার আগের ক্লাসে আমরা এই পেঁয়াজের থিওরি পড়িয়েছিলাম, এখান থেকে ওই কোশ্চেনটা চলে আসছে। অবজেক্ট পারফরমেন্স আমরা কোন বয়সে করি পেঁয়াজের থিওরিতে?
সেন্সারি মোটর অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এখান থেকে করি, তিনটাই কিন্তু সঠিক অ্যান্সার। আর একটা এইবারে কোশ্চেনটা আসছে দেখো, গার্ডনার থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে এসেছে। বলছে among which of the following intelligence are associated with হার্ভার্ড গার্ডনার থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে কোন থিওরি গুলো আছে সেগুলো দেখো, কোনগুলো নেই সেটা বাদ দাও। অপশন 2 কোনটাকে বাদ দিচ্ছ? সোশ্যাল ইন্টেলিজেন্স। সোশ্যাল ইন্টেলিজেন্স বলে কিছু ছিল গার্ডনারের থিওরিতে? ডাইরেক্টলি কিন্তু সোশ্যাল ইন্টেলিজেন্স ছিল না, কি ছিল? ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। তাহলে এইটাই বাদ যাবে কিন্তু। দেখো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স ছিল, মিউজিক্যাল ইন্টেলিজেন্স ছিল, এবং সবার শেষে আমরা স্পেশাল ইন্টেলিজেন্স আলোচনা করেছিলাম। এই তিনটে কিন্তু ছিল, এই সোশ্যাল ইন্টেলিজেন্স বলে কিন্তু কিছু ছিল না। ABC, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, সরি। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এরকম ভাবে কোশ্চেন গুলো আছে, খুব সহজ কোশ্চেন, কিন্তু তোমরা ভুল করে দেবে। এই জন্য হুম 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 হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপেরই কোশ্চেন আসবে, এরকমই এসছে। হ্যাঁ, একদম একদম। হুম, আচ্ছা। হ্যাঁ, না না, হ্যাঁ পড়তে হবে, পড়া পড়া বোঝা, হ্যাঁ মানে এই বিষয় মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার কোনটা থিওরি, কে কিভাবে ভাগ করেছে, একদম একদম, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। হুম হুম হুম, একদম একদম একদম। তো এখানে দেখো পরের কোশ্চেন দেখো, সাকসেসফুল ইন্টেলিজেন্স ইনভলভ থ্রি ডিফারেন্স ফ্যাক্টর। বলছে সাকসেসফুল ইন্টেলিজেন্স তিনটে ডিফারেন্স ফ্যাক্টরের মধ্যে থাকে। এবারে কোন দিস থিওরি ইন্টেলিজেন্স বিলং টু? অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স আর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, এই তিনটে ইন্টেলিজেন্সের সাহায্যে আমাদের সাকসেস হয়। ঠিক আছে, সাকসেস এইটা, এই থিওরিটা কে দিয়েছে? গার্ডনার, গোল্ডম্যান, স্টার্নবার্গ আর রজার। কি? স্টার্নবার্গ, রবার্ট স্টার্নবার্গ, তাই তো? সবাই বলছো তো এটা? আরেক কোশ্চেনটা বলছে সাকসেসফুল ইন্টেলিজেন্স ইনভলভ ইন থ্রি ডিফারেন্স ফ্যাক্টর, অর্থাৎ সাকসেসফুল ইন্টেলিজেন্স তিনটে ডিফারেন্স ফ্যাক্টরের মধ্যে থাকে। এই তিনটে ডিফারেন্স ফ্যাক্টর কি? অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এবং প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। এই যে থিওরিটা, দিস থিওরি অফ ইন্টেলিজেন্স বিলং টু, এই থিওরিটা কে দিয়েছে? গার্ডনার, গোল্ডম্যান, স্ট্যানবার্গ, কার্ল রজার্স। স্ট্যানবার্গ। বুঝতে পেরেছো কোশ্চেনটা? ভালো করে পড়লে বুঝতে পারবে। তোমরা এখানেই কোশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করছিলে, তাই তো? এখানে অ্যান্সার খোঁজার চেষ্টা করছিলে? না না, কোশ্চেনটা পড়তে হয়, পুরোটা পড়বে। এইবার দেখো এই কোশ্চেন, দেখো এইরকম কোশ্চেন গুলো আসবে এবং এগুলো তোমাকে সলভ করতে হবে। তো এখানে থিওরিজ অফ ইন্টেলিজেন্স আর মেন প্রোপোনেন্ট এন্ড কন্টেন্ট। হ্যাঁ মানে কে কোন থিওরিটা বলছে? মাল্টিপল ফ্যাক্টর থিওরি, থিওরি মাল্টিপল ফ্যাক্টর থিওরি, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, থিওরি অফ ফ্লুইড অ্যান্ড ক্যাস্টার ইন্টেলিজেন্স, কপিং থিওরি অফ ইন্টেলিজেন্স। কে কোনটা বলেছে দেখো, ম্যাচ করো। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে দেখো আর তোমরা দেখো। মন একদম। ফ্লুয়েড ফ্লুয়েড অ্যান্ড ক্লাস্টাল থিওরিটা কিন্তু ক্যাটেল দিয়েছে। তো সির দাগের 2, এটা কিন্তু সঠিক অ্যান্সার একদম। আর এই মাল্টিপুল ফ্যাক্টর থিওরি এইটা কিন্তু দিয়েছে হচ্ছে থার্স্টন। মাল্টিপুল ফ্যাক্টর থিওরি কে দিয়েছিল? ইয়েল থার্স্টন, তাই না? অলিগারিক ইন নেচার। হ্যাঁ, ও হ্যাঁ, সন্দেহ ছিল না, হ্যাঁ। তো এটা 3 কিভাবে আসছে? হ্যাঁ, ও থার্স্টনের তো স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, থার্স্টনে, হ্যাঁ হ্যাঁ, থার্স্টনে হচ্ছে মাল্টিপুল ফ্যাক্টর থিওরি। হ্যাঁ হ্যাঁ, একদম। মাল্টিপুল ফ্যাক্টর থিওরি এখানে বেসিক্যালি মানে 7টা মেন্টাল এবিলিটির কথা বলা হয়েছে। এখানে মাল্টিপুল মানে অসংখ্য নয়, এখানে কিন্তু 7টার কথা বলা হয়েছে। এই যে প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি, এইটাকে মাল্টিপুল ফ্যাক্টর থিওরিও বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। মাল্টিপুল ফ্যাক্টর থিওরি কাকে বলা হয়? এই প্রাইমারি মেন্টাল এবিলিটিস, এই যে থার্স্টনস এর যে প্রাইমারি মেন্টাল এবিলিটি, এটাকে কিন্তু মাল্টিপুল ফ্যাক্টরও বলা হয়। এটা মনে রাখবে, ঠিক আছে? বোঝা গেল?
এটা এই জন্য থার্স্টন এর সঠিক অ্যান্সার হবে। আর থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স একে দিয়েছে, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স গার্ডনার। গার্ডনার কটা দিয়েছে? 8টার কথা বলেছে, 8টা ইন্টেলিজেন্সের কথা বলেছে। ফ্লুয়েড অ্যান্ড ক্রেস্টাল ইন্টেলিজেন্স ক্যাটেল বলেছে, এবং কোপিং থিওরি অফ ইন্টেলিজেন্স এটা তাহলে বাদবাকি থেকে যাচ্ছে স্ট্যানবার্গ। তাহলে স্ট্যানবার্গটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই কোপিং থিওরি, তাহলে এটা জেনে গেলে যে স্ট্যানবার্গের হচ্ছে কোপিং থিওরি অফ ইন্টেলিজেন্স।